বিচার ছাড়া রাজনীতি করার সুযোগ নেই আওয়ামী লীগের মন্তব্য বিএনপি নেতাদের। ফেব্রুয়ারিতে ভোট নিয়ে শঙ্কা, দলটিকে ফেরানোর চেষ্টা না মানার হুঁশিয়ারি এনসিপির। আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সম্ভাবনা নাকচ আইন উপদেষ্টার। সব বাধা উপেক্ষা করে ডক্টর ইউনূসের নেতৃত্বেই ফেব্রুয়ারিতেই ভোট বললেন অ্যাটর্নি জেনারেল। যথাযথ প্রক্রিয়ায় ধ্বংস করা হচ্ছে না মেডিকেল বর্জন, নিরাপত্তা ঝুঁকিতে স্বাস্থ্যসেবার সঙ্গে জড়িতরা। দায়সারা ভাব হাসপাতাল ও সিটি কর্পোরেশনের। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে আজ শেষ হচ্ছে শারদীয় দুর্গোৎসব। মত্তর ছেড়ে কৈলাসে ফিরবেন দেবী, মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর। বিসর্জন ঘিরে নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা। এবং ইসরায়েলি বাধার মুখে সমুদ্র ফ্লোটিলার নৌবহর, গ্রেটা থুনবার্গ সহ বিভিন্ন জাহাজের যাত্রী আটক। বিশ্বজুড়ে নিন্দার ঝড়, ইতালি, জার্মানি, গ্রিসে বিক্ষোভ। ভোরের সময় সঙ্গে আছি আমি মেসবাহুল আলিফ। জুলাই হত্যাযজ্ঞের বিচার ছাড়া রাজনীতি করার সুযোগ নেই আওয়ামী লীগের। দলটিকে জাতির কাছে নিঃস্বার্থ ক্ষমা চাইতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর AZM জাহিদ হোসেন। এদিকে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিদেশি গণমাধ্যমে প্রধান উপদেষ্টার ক্ষমতায় থাকা নিয়ে বক্তব্যে ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে। গণহত্যার দায়ে অভিযুক্ত পতিত আওয়ামী লীগ দল হিসেবে নিষিদ্ধ হয়েছে কিনা বা তারা আবার ফিরবে কিনা এ নিয়ে যুক্তরাষ্ট্রে সফররত প্রধান উপদেষ্টার এক সাক্ষাৎকার নিয়ে চলছে আলোচনা সমালোচনা। 2.7 বিএনপি নেতারা বলছেন, আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত নেবে জনগণ। গণহত্যা, লুটপাট, নির্যাতন ও সব প্রকার অপকর্মের জন্য নিঃশর্ত ক্ষমা চাইতে হবে পতিত আওয়ামী লীগকে। জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠান শেষে গণমাধ্যমে একথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। সাক্ষাৎকার দিয়েছেন মাননীয় প্রধান উপদেষ্টা, যেটা বলেছেন তার মধ্যে যেটা মানুষের মধ্যে একটু ইভেন আমার মধ্যেও এক ধরনের প্রশ্নবোধক চিহ্ন হয়েছে, তারা গণদুশ্মন এবং তাদের নির্বাচন কেন, তাদের এই দেশের মানুষের এসে তারা নির্বিঘ্নে বিচার ছাড়া বা তাদের অনুসূচনা ছাড়া আনকন্ডিশনালি জনগণের কাছে ক্ষমা চাইতে হবে, যেটা জনগণ সিদ্ধান্ত নেবে ক্ষমা করবে কি করবে না। দল হিসেবে আওয়ামী লীগ সক্রিয় হলে আগামী নির্বাচন নিয়ে কোনো সংশয় আছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে জাহিদ হোসেন বলেন, গণতন্ত্রের জন্য আন্দোলনকারীরা পতিতদের নিয়ে মোটেও ভীত নয়। তাদের নিয়ে আমরা রাজনৈতিক যারা গণতন্ত্রের জন্য আন্দোলন করেছে তারা মোটেই ভীত বা সন্ত্রস্ত নয়। এদিকে শেরেবাংলা নগরে জিয়া উদ্যানে আলাদা একটি অনুষ্ঠানে রুহুল কবির রিজভী বলেন, বিদেশি গণমাধ্যমের প্রধান উপদেষ্টার ক্ষমতায় থাকা নিয়ে বক্তব্যে ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে অনিশ্চয়তার সৃষ্টি হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ কতটুকু হবে কি হবে এটা তো নয়, যত তাড়াতাড়ি সম্ভব আপনি নির্বাচন দেবেন, এটি মানুষ চায় এবং আপনার প্রতি সেই আস্থা রেখেছে। কিন্তু এখন এই যে কথাটা আপনি বললেন, এটা এর আগে আপনি যখন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কি হবে না যে অনিশ্চয়তা ছিল, আপনার এই কথার মধ্যে দিয়ে আরেকটি অনিশ্চয়তা তৈরি হলো। বাংলাদেশ নিয়ে যারাই ষড়যন্ত্র করবে তাদের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলবে বলে হুঁশিয়ারি করেন বিএনপি নেতারা। অসহায় মানুষের আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা জাতির সঙ্গে প্রতারণা বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। বুধবার বিকেলে পঞ্চগড়ে পূজা মণ্ডপ পরিদর্শন শেষে এ কথা বলেন সার্জিস। বলেন, দেশের মানুষের ভাগ্য ভুলে গিয়ে কেউ যদি নিজের আন্তর্জাতিক ইমেজ রক্ষায় সুশীল সাজতে চান, জাতি তা মেনে নেবে না। আওয়ামী লীগের নিষিদ্ধের ইস্যুতে দেশের মানুষ আপোষ করবে না বলেও জানান তিনি। শাপলা প্রতীক পাওয়া নিয়ে বাধা না থাকলেও ইসি স্বেচ্ছাচারী আচরণ করছে বলে অভিযোগ করেন সার্জিস। জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে যখন আমাদেরকে আবার আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজপথে নামতে হয়, এটাই হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকারের অন্যতম প্রথম ব্যর্থতা। তিনি যদি এখন বিভিন্ন কারণে আন্তর্জাতিক মহলে বাংলাদেশের মানুষের এত ত্যাগ তিতিক্ষা সব কিছু ভুলে গিয়ে
নিজের ইমেজের চেক অ্যান্ড ব্যালেন্স করার জন্য তিনি সুশীল সাজতে শুরু করেন। তিনি যদি এই স্টেটমেন্ট আসলে দিয়ে থাকেন যে আওয়ামী লীগ আবার কার্যক্রম আবার সচল করা হতে পারে, তাহলে আমরা শুধু একটা কথাই বলি, বাংলাদেশের মানুষ ছাড় দিতে পারে কিন্তু ছেড়ে দিবে না। এদিকে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন, আওয়ামী লীগের কার্যক্রমের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কোনো সম্ভাবনা নেই। সংগঠন হিসেবে আন্তর্জাতিক অপরাধ আদালতে দলটির বিচারের ব্যবস্থা করা হচ্ছে বলেও জানান তিনি। আর অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের নেতৃত্বে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হবে। আওয়ামী লীগ নিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নিউ ইয়র্কে দেয়া সাক্ষাৎকারের পর সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে রাজনৈতিক অঙ্গনে শুরু হয় তীব্র প্রতিক্রিয়া। ডক্টর ইউনূস এই ধরনের কোনো সিদ্ধান্ত নিতে চান, আমরা সেটার সাথে থাকবো না। ডক্টর মোহাম্মদ ইউনূসের ওই বক্তব্য থিওরিটিক্যাল উল্লেখ করে আইন উপদেষ্টা বললেন, আওয়ামী লীগের কার্যক্রমের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়ার কোনো সম্ভাবনাই নেই। বুধবার দুপুরে বরিশালের শঙ্কর মঠ দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের প্রশ্নোত্তরে তিনি কথা বলেন। নির্বাচনের আগে তো দূরের কথা, অদূর ভবিষ্যতে আমি আমার পর্যবেক্ষণ থেকে যেটুকু বুঝি আর কি, আমার ধারণা আওয়ামী লীগের কার্যক্রম এটা আপনার যে নিষিদ্ধ হয়েছে এটা উইথড্র হওয়ার কোনো সম্ভাবনা নাই। আন্তর্জাতিক অপরাধ আদালতে যে প্রসিকিউশন টিম আছে সেই টিমের পক্ষ থেকে সংগঠন হিসাবে আওয়ামী লীগের বিচার চাওয়ার একটা পদক্ষেপ বরং নেওয়া হচ্ছে। এদিন সকালে ঢাকার সরকারি মাদ্রাসা আলিয়ার 246তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পুনর্মিলনী ও আলোচনা সভায় ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন বলেন, আগামী নির্বাচনে সবাই ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। আমরা ফেব্রুয়ারিতে নির্বাচন করব, প্রতিটি মানুষ তার নিজের ভোট দিতে পারবে। আমরা এভাবে এগিয়ে যাচ্ছি। ভোট হবে দিনের বেলা, রাতে নয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষা উপদেষ্টা ডক্টর চৌধুরী রফিকুল আবরার বলেন, রাজনৈতিক ফায়দা হাসিলে যারা জঙ্গি নাটক সাজিয়েছিল তাদের বিচার করা হবে। শাপলা চত্বরে যে হত্যাযজ্ঞ হয়েছিল, সরকার সেটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিল। আমরা জানি এখানে কিভাবে জঙ্গি নাটক সেখানে সাজানো হয়েছে এই ঢাকা। কাজে এই দায় দায়িত্ব এবং এর বিচার অবশ্যই সরকার বদ্ধপরিকর সেগুলো করার জন্য। এদিকে ঝিনাইদহে এক মতবিনিময় সভায় অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন হবে। নোবেল বিজয়ী প্রফেসর ইউনূস সাহেবের নেতৃত্বে বাংলাদেশ গণতন্ত্র উত্তরণের যে পথে এগিয়ে যাচ্ছে, সেই পথ যত বাধায় আসুক না কেন, সমস্ত বাধার প্রাচীর উত্তরে বাংলাদেশের মানুষ আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের মাঠে ভোট দিতে যাবে। ছাত্র জনতার আত্মত্যাগে দেশে গণতান্ত্রিক উত্তরণের পথ উন্মুক্ত হয়েছে বলেও মন্তব্য করেন অ্যাটর্নি জেনারেল। 24 এবং 71 শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি অন্তর্বর্তী সরকার মেনে নেবে বলে আশাবাদী জামায়াত। একই সঙ্গে ফেব্রুয়ারির নির্বাচনে দলটি অংশ নেবে বলেও জানিয়েছেন নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। অন্যদিকে পিআর পদ্ধতি বিএনপি চায় না উল্লেখ করে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দলগুলোর উচিত ভোটের দিকেই নজর দেয়া। নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। লোয়ার হাউস এবং আপার হাউস প্রস্তাবিত দুই হাউসেই আমরা পিআরের নির্বাচন চাই। চক্রান্তকারীরা আবার বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করবার ষড়যন্ত্র। পিআর পদ্ধতিতে নির্বাচন নিয়ে মুখোমুখি বিএনপি জামায়াত। নির্বাচন নিয়ে প্রস্তুতি শুরুর পাশাপাশি এ নিয়ে বিপরীতমুখী অবস্থানে বাংলাদেশের প্রধান দুই রাজনৈতিক দল। জাতিসংঘ সফরে থাকা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সময় সংবাদকে আবারও স্পষ্ট করে বলেন, বিএনপি পিআর পদ্ধতি চায় না, দেশের মানুষও পিআর বোঝে না। এই ব্যাপারে তো আমাদের বক্তব্য একেবারে স্পষ্ট, সুনির্দিষ্ট। আমরা পিআর পদ্ধতিতে যাব না এবং দেশের মানুষ এটা নেবেও না, তারা মেনেও নেবে না, বোঝেই না ঠিক মতো। নির্বাচনের আগে 5 দফা দাবিতে কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামী। যুক্তরাষ্ট্র সফররত দলটির নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের জানান, সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতি চান তারা। আমরা দুই কক্ষেই পিআর চাচ্ছি। আপনারা জানেন যে ঐকমত্য কমিশনে 31টা দল আমরা ছিলাম, এর ভিতরে 25টা দল পিআর এর পক্ষে, কিন্তু একটা কোয়ালিটেটিভ ডিফারেন্স ছিল। অনেকে আপার হাউসে পিআর এর পক্ষে, আর অনেকে আপার এবং লোয়ার হাউস দুটাতে পিআর এর পক্ষে। বলেছি যে আমরা নিম্ন কক্ষে পিআর এর পক্ষে নই, আমরা উপরের দিকেও পিআর এর পক্ষে কথা বলিনি, তবে সেগুলো
আমরা পরে আলোচনার মাধ্যমে এই সমস্যাগুলো সমাধান করা যেতে পারে। পিআরের দাবিতে জামায়াত কর্মসূচি চালু রাখলেও নায়েবে আমির জানান আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনে অংশ নেবে তার দল। আর বিএনপি মহাসচিব বলেন তারা কোনো দলের কার্যক্রম নিষিদ্ধের পক্ষে নয়। আগেই বলেছি, এটা আপনারা জানেন, আমরা বলছি যে আমরা কোনো পার্টিকুলার পলিটিক্যাল পার্টিকে ব্যান করার পক্ষে না। আমরা আমাদের দাবি করতেছি এবং আমরা আশা করি এটা সরকার মানবে যদি এটা জনগণের দরকার। অ্যান্ড উইল পার্টিসিপেট ইলেকশন অন ফেব্রুয়ারি। পিআর পদ্ধতি ও রাজনৈতিক দল নিষিদ্ধ করা সহ কিছু বিষয়ে ভিন্নতা থাকলেও বিএনপি মহাসচিব ও জামাতের নায়েবে আমির মনে করেন আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে আর কোনো সংশয় নেই। মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন তারা এখন নির্বাচনমুখী ভোটের প্রস্তুতি নিচ্ছেন। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, গ্র্যান্ড হায়াত হোটেল, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। পিআর পদ্ধতিতে নির্বাচন, জুলাই সনদের আইনি ভিত্তি সহ 5 দাবিতে আবারও রাজপথে ইসলামী দলগুলো। নেতাদের আশা চলমান আন্দোলনের মধ্যেই সমাধানের পথ খুঁজবে সরকার। তবে দাবি পূরণে সরকার গড়িমসি করলে নভেম্বরে জোটগত কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দলগুলোর। শফিক মুন্সি রিপোর্ট। পিআর পদ্ধতিতে নির্বাচন, জুলাই সনদের আইনি ভিত্তি, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত সহ প্রায় অভিন্ন বেশ কিছু দাবিতে গত 18 সেপ্টেম্বর থেকে রাজধানীসহ সারা দেশে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াতসহ বেশ কয়েকটি ইসলামী দল। কিন্তু সরকারের পক্ষ থেকে এখনও ইতিবাচক সাড়া না পাওয়ায় মঙ্গলবার সংবাদ সম্মেলন করে দ্বিতীয় ধাপের কর্মসূচি ঘোষণা করেছে দলগুলো। নেতাদের আশা চলতি মাসে কর্মসূচির মধ্যেই সরকারের পক্ষ থেকে মিলবে ইতিবাচক সাড়া। জুলাই সনদের বাস্তবায়নকে কেন্দ্র করে যারা যারা এই আন্দোলনে সহমত পোষণ করেছে, আমরা মনে করেছি যে এই বিষয়টা আমাদের রাজপথে আন্দোলনের মাধ্যমে এটা অর্জন করতে হবে। আমরা মনে করি যে এটা আমাদের দাবি উত্থাপিত হয়েছে, কিছু আন্দোলন হয়েছে, আলোচনা চলছে, এর মধ্য দিয়েই জুলাই সনদের যে আইনি ভিত্তি সেটা বাস্তবায়িত হয়ে যাবে বলে আমরা আশাবাদী। তবে চলতি মাসের মধ্যে দাবি পূরণ না হলে নভেম্বরে একই মঞ্চ থেকে বড় পরিসরে কর্মসূচি নিয়ে মাঠে নামার হুঁশিয়ারি এই নেতার। যখন সরকার কোনো বিষয়ে গড়িমসি করে তখন ময়দানের থেকে চাপ দেওয়া হয়, তারপর হয়তো তার পরিবর্তন আসে। আমাদের ধারণা ছিল যে দাবিগুলো মূল্যায়ন করবে, বিবেচনায় নিবে। তো আমরা দেখছি যে কোনো মূল্যায়ন করতেছে না, বিবেচনাও করতেছে না। এখন তো আমাদের রাজপথে ছাড়া কোনো পথ দেখতেছি না। সম্ভাব্য সময় এরকম নভেম্বরের আগে পরে আমরা একটা জায়গায় স্পষ্ট হতে পারবো এবং দেশবাসীর উদ্দেশ্যে আমরা একটা স্পষ্ট মেসেজ দিতে পারবো, এটা আমাদের বিশ্বাস। জামায়াতের সেক্রেটারি জেনারেল জানান আন্দোলনের মধ্যেও সরকারের জন্য খোলা থাকবে আলোচনার দুয়ার। তবে সরকার উদাসীন থাকলে রাজনৈতিক মিত্রদের সঙ্গী করে মাঠে নামবেন বৃহত্তর কর্মসূচি নিয়ে। একটা পর্যায়ে আলোচনার মধ্য দিয়ে এটা নিষ্পত্তি হওয়া সম্ভব। অভিন্ন কর্মসূচিতে যেসব দল আমরা একমত হয়েছি, আমরা আবার এইসব দলের মধ্যে আভ্যন্তরীণ আলোচনা করি পরবর্তী করণীয় কৌশল কর্মসূচি কোন দিকে আমরা যাব, দেন উই উইল ডিসাইড, এবং এই কর্মসূচির সুফল আমরা ইনশাআল্লাহ পাবো। 9 দিন গণসংযোগের পর অক্টোবরের মাঝামাঝিতে রাজধানীতে পৃথক সমাবেশ করবে ইসলামী দলগুলো। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো দিয়াস ফেরেস সৌজন্য সাক্ষাৎ করেছেন। বুধবার দুপুরে রাজধানীর বসুন্ধরায় জামায়াতে আমিরের ব্যক্তিগত কার্যালয়ে সাক্ষাৎ করেন রাষ্ট্রদূত। এ সময় জামায়াতে আমির ডাক্তার শফিকুর রহমানের স্বাস্থ্যের খোঁজ খবর নেন। সাক্ষাৎকালে বাংলাদেশ ও ব্রাজিলের পারস্পরিক সম্পর্ক, সহযোগিতা সহ স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। ভবিষ্যতে দুই দেশের মধ্যে সম্পর্ক আরও জোরদার হবে বলেও আশাবাদ ব্যক্ত করা হয়। ভোরের সময় আরও থাকছে। ঋণের চাপে 65,000 টাকার সদ্য ভূমিষ্ঠ ছেলে সন্তানকে বিক্রি। ঝিনাইদহে ক্লিনিক সিলগালা মালিককে কারাদণ্ড। শিশুটিকে উদ্ধারে কুমিল্লার অভিযানে যাচ্ছে পুলিশ। ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে খাগড়াছড়ি। 4 দিন পর খুলছে দোকানপাট, সড়কে বাড়ছে সাধারণ মানুষের পদচারণা। সীমিত পরিসরে দূরপাল্লার বাস চলাচল শুরু হয়েছে, তবে জেলা প্রশাসনের জারি করা 144 ধারা বহাল আছে।
টানা 4 দিন অস্থিরতার পর স্বাভাবিক হতে শুরু করেছে পাহাড়ি জনপদ খাগড়াছড়ি। খুলছে দোকানপাট, চলছে যানবাহন। মারমা কিশোরীকে ধর্ষণের অভিযোগে গত 27 সেপ্টেম্বর অনির্দিষ্টকালের জন্য অবরোধের ডাক দিয়েছিল জুম ছাত্র জনতা। মঙ্গলবার রাতে সংগঠনটির ফেসবুক পেজে দেয়া ঘোষণায় জানানো হয়, শারদীয় দুর্গোৎসবের প্রতি সম্মান জানিয়ে এবং 8 দফা দাবি বাস্তবায়নের আশ্বাসে অবরোধ কর্মসূচি প্রত্যাহার করা হয়। এতে স্বাভাবিক হতে শুরু করেছে জনজীবন। বুধবার সকাল থেকে শহরে সীমিতভাবে শুরু হয়েছে যান চলাচল। দূরপাল্লার বাসের কাউন্টারগুলোতে বেড়েছে যাত্রীদের উপস্থিতি। দোকানপাটও খুলতে শুরু করেছে। খাগড়াছড়ি চট্টগ্রাম গাড়ি অনিয়মিত চলতেছে। আজকে অবরোধ ভাঙাতে মোটামুটি দোকানটা খুলতে পারতেছে। তবে 144 ধারা বহাল থাকায় শহরে সেনা টহলের পাশাপাশি বিজিবি ও পুলিশের তৎপরতা দেখা গেছে। পুলিশের যে নিরাপত্তা ব্যবস্থা ছিল সেটা এখন পর্যন্ত অব্যাহত রয়েছে। 144 ধারা আছে, কিন্তু জনগণের সবকিছু স্বাভাবিকভাবে তারা করতে পারেন। এদিকে সন্ধ্যায় ক্ষতিগ্রস্ত বাজার পরিদর্শন করেন জেলা প্রশাসক। এ সময় তিনি জানান, ঘটনা তদন্তে 5 সদস্যের কমিটি কাজ শুরু করেছে। সব ঠিক হলে 144 ধারা তুলে নেওয়া হবে। তদন্ত কমিটি ইতিমধ্যেই তাদের কাজ শুরু করে দিয়েছে, আপনারা বলতে পারেন। তারা এখন ইনিশিয়াল কাজ করছে, ইনফরমেশন নিচ্ছে, তারা হয়তো সরজমিনে যখন যাবে। গত 23 সেপ্টেম্বর এক মারমা কিশোরীকে ধর্ষণের অভিযোগ ওঠে। এ ঘটনার পর থেকে জড়িতদের বিচারের দাবিতে উত্তপ্ত হয়ে ওঠে খাগড়াছড়ি। সময় সংবাদ, খাগড়াছড়ি। এই মুহূর্তে খাগড়াছড়ি থেকে সেখানকার সর্বশেষ পরিস্থিতি জানাবেন সহকর্মী জিতেন বড়ুয়া। সরাসরি যাচ্ছি তার কাছে। জিতেন, খাগড়াছড়ির সহিংস ঘটনায় স্থানীয় প্রশাসন তাদের তদন্ত কার্যক্রম শুরু করেছে। গতকাল খাগড়াছড়ি জেলা প্রশাসক ইফতিকারুল ইসলাম খন্দকার তিনি বলেছেন, কার্য দিবস এখন বিভিন্ন অফিস আদালত বন্ধ, তারপরও তাদের তদন্ত টিম তাদের কার্যক্রম শুরু করেছে। তদন্ত টিমের আহ্বায়ক হচ্ছেন খাগড়াছড়ির অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট। তিনি সহ আরো 5 জন সরকারি কর্মকর্তা ইতিমধ্যে বিভিন্ন সহিংসিত এলাকা যেখানে সহিংসতা হয়েছে সেগুলো পর্যবেক্ষণ করেছেন এবং ক্ষয়ক্ষতি নিরূপণের জন্য আরেকটি টিম কাজ করছে। এদিকে খাগড়াছড়ির পরিস্থিতি মোটামুটি শান্ত হলেও ভিতরে চাপা আতঙ্ক এবং উত্তেজনা রয়ে গেছে। যুগ্ম ছাত্র জনতা তাদের ডাকা সড়ক অবরোধ কর্মসূচি আগামী 5 অক্টোবর পর্যন্ত স্থগিত করেছে। শারদীয় দুর্গোৎসব এবং প্রশাসনের কাছে তাদের 8 দফা দাবি যে উত্থাপিত হয়েছিল এবং প্রশাসন তাদেরকে আশ্বস্ত করেছে তাদের দাবিগুলো মেনে নেওয়া হবে। তার পরিপ্রেক্ষিতে তারা তাদের এই কর্মসূচি আপাতত 5 অক্টোবর পর্যন্ত স্থগিত করেছে। প্রশাসন এখনো খাগড়াছড়ির নিরাপত্তা ব্যবস্থা নিয়ে একটু সংশয় রয়েছেন, যার কারণে 144 ধারা খাগড়াছড়ি সদর উপজেলা সহ গুইমারা এখনো বলবৎ রেখেছে। পাশাপাশি নিরাপত্তা বাহিনী জনগণের এবং যানবাহনের নিরাপত্তার স্বার্থে এখনো টহল দিচ্ছে। রাস্তার মোড়ে মোড়ে চেকপোস্ট বহাল রয়েছে। বিজিপি, সেনাবাহিনী, পুলিশ, আনসার এবং আর্ম পুলিশ ব্যাটালিয়নের সদস্যরা খাগড়াছড়ি জেলা সদর সহ বিভিন্ন উপজেলায়, বিশেষ করে গুইমারা উপজেলায় তাদের টহলদার জোরদার এখনো রেখেছে। গাড়ি কোনো অবাঞ্ছিত লোক চলাফেরা করতে লাগলে তাদের তল্লাশি করছে, ব্যাগ তল্লাশি করছে। পুরোপুরি খাগড়াছড়ি নিরাপত্তা ব্যবস্থা স্থিতিশীল না হওয়া পর্যন্ত, আতঙ্ক কেটে না যাওয়া পর্যন্ত এই নিরাপত্তা ব্যবস্থা জোরদার থাকবে বলে খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার মোহাম্মদ হাসান সাহেব তিনি জানিয়েছেন। এদিকে অবরোধ শিথিল হওয়ার কারণে, অর্থাৎ অবরোধ স্থগিত হওয়ার কারণে দূরপাল্লার যানবাহনগুলো এখন চলাচল শুরু করেছে। তবে পর্যটন ক্ষেত্র সাজেক এখনো কোনো গাড়ি চলাচল করছে না বা কোনো পর্যটকও খাগড়াছড়িতে আসছে না। এই ছিল আমার কাছে সর্বশেষ। যুক্ত ছিলাম খাগড়াছড়ি থেকে। সহিংসতায় জড়িত ইউপিডিএফ এর অস্ত্রধারীদের দেশ থেকে বিতাড়িত করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন সেনাবাহিনী রাঙামাটি রিজিয়ন কমান্ডার মোহাম্মদ নাজমুল হক। বুধবার রাতে রাঙামাটি শহরে মন্দির পরিদর্শন শেষে এ কথা বলেন তিনি। ইউপিডিএফ এর অস্ত্রধারী যারা আছেন, সন্ত্রাসী যারা রয়েছেন, আপনাদেরকে আমি লাস্ট ওয়ার্নিং দিতে চাই যে এনাফ ইজ এনাফ, অনেক হচ্ছে। আপনাদেরকে আমরা অনেক ছাড় দিয়েছি, বাট আমি এতটুকু এনশিওর করতে পারি যতদিন আমরা এখানে আছি পার্বত্য চট্টগ্রামে আমাদের রাঙামাটি রিজন থেকে
আমরা এনশিওর করব যে আপনারা এই দেশ থেকে আপনাদেরকে বিতাড়িত হতে হবে। পরিবেশ দূষণ রোধ, জনস্বাস্থ্যের সুরক্ষা ও স্বাস্থ্যসেবার সাথে জড়িতদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকরী চিকিৎসা বর্জ্য প্রক্রিয়াজাত করার কথা থাকলেও তা অনেকটা অমীমাংসিত রয়ে গেছে। ফলে ক্রমবর্ধমান এসব মেডিকেল বর্জ্য যেমন উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে, তেমনি বাড়িয়েছে স্বাস্থ্য ও পরিবেশগত ঝুঁকিও। মারাত্মক ঝুঁকিপূর্ণ এসব বর্জ্য নিয়ে যেমন অনেকটা দায়সারা ভাব হাসপাতাল ও সিটি কর্পোরেশনের। কামরুল হাসানের প্রতিবেদন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা অনুযায়ী সর্বোচ্চ 24 ঘন্টা সময়ের মধ্যে এসব মেডিকেল বর্জ্য অপসারণ ও ধ্বংস করার নির্দেশনা থাকলেও তা বরাবরই উপেক্ষিত। ফলে এসব বর্জ্য অপসারণের সঙ্গে যারা কাজ করেন তাদের যেমনি মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি রয়েছে, ঠিক তেমনি এসব বর্জ্য পরিবেশের উপর বিরূপ প্রভাব ফেলে। পর্যাপ্ত লোকবল সংকট এবং যথাযথ কর্তৃপক্ষের নজরদারির অভাবে এসব বর্জ্য দিনের পর দিন ডাস্টবিন কিংবা ভাগাড়ে পড়ে থাকে। পাশাপাশি এমনও অভিযোগ রয়েছে এসব বর্জ্য রিসাইকেল হয়ে পুনরায় রোগীর চিকিৎসায় ব্যবহৃত হয়। 2008 সালে মেডিকেল বর্জ্য নীতিমালা প্রণয়ন করা হলেও তা আটকে আছে কাগজে কলমে। নীতিমালায় অন্যতম শর্ত ছিল মেডিকেল বর্জ্য পুড়িয়ে ফেলতে থাকতে হবে নিজস্ব ব্যবস্থাপনা, সঙ্গে আবশ্যিক জীবাণুমুক্তকরণ প্রক্রিয়া। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নীতিমালায় বলা হয়েছে কঠিন বর্জ্য ধ্বংসের জন্য প্রতিটি হাসপাতালে মেডিকেল ইনসিনারেটর, অটোক্লেভ মেশিন সহ বিভিন্ন আধুনিক যন্ত্রপাতি থাকতে হবে। কিন্তু রাজধানীর হাসপাতালগুলোতে নেই আধুনিক কোনো ব্যবস্থা। অরক্ষিত চিকিৎসা বর্জ্যে তৈরি হচ্ছে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি। বর্জ্য অপসারণের সঙ্গে যারা কাজ করেন তারা জানেন না কোন ধরনের বর্জ্য কিভাবে সংরক্ষণ করতে হবে। হলুদ পাত্রে সংক্রামক বর্জ্য, সবুজ পাত্রে পুনঃচক্রায়নযোগ্য বর্জ্য, লাল পাত্রে ধারালো বর্জ্য ও কালো পাত্রে সাধারণ বর্জ্য সংরক্ষণের নির্দেশনা রয়েছে। সরেজমিনে ঢাকা মেডিকেল কলেজ, বারডেম সহ বেশ কয়েকটি হাসপাতাল ঘুরে দেখা গেছে ডাস্টবিনে পলিথিনে মুড়িয়ে ফেলা হচ্ছে বর্জ্য। ঢাকার 2 সিটি কর্পোরেশন এবং সাভার ও নারায়ণগঞ্জ এলাকার সরকারি বেসরকারি হাসপাতাল থেকে দৈনিক 12 থেকে 15 টন মেডিকেল বর্জ্য উৎপাদিত হয়। স্বাস্থ্য ঝুঁকি জেনেও জীবিকার তাগিদে পরিচ্ছন্নতা কর্মীরা এসব বর্জ্য অপসারণে বাধ্য হন। হাতে লাগে, পায়ে গুতা লাগে, শিরিষের এটা মেনটেন করে করতে হবে, সতর্ক হয়ে কাজ করতে হবে। মেডিকেলের যে হাত পাও কাটাগুলা এগুলো সব আমাদের প্রিজম বাংলাদেশ। এই যে রক্তের ব্যালাটগুলা এগুলো যাচ্ছে সব সকালবেলা আমরা এগুলো দিয়ে এটা আমরা যে যুগে আছে এদিকে পেটে যায় কাজ করি আমরা, অনেক খারাপ লাগে কিন্তু করে কি করা। টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, মেডিকেল বর্জ্য নিয়ে যে নীতিমালা রয়েছে বাস্তবে এর প্রতিফলন ঘটেনি। দায়িত্বশীলদের কর্তব্যে অবহেলা ও জবাবদিহিতার অভাবকে দায়ী করেন তিনি। মেডিকেল বর্জ্য বা চিকিৎসা বর্জ্য এটা পরিবেশ স্বাস্থ্য ঝুঁকি এবং বাস্তবে মানুষের নিরাপত্তা ঝুঁকি। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে যে সমন্বয়, সহযোগিতা, সচেতনতা, ক্যাপাসিটি বিল্ডিং সেগুলো কিছুই হয় নাই, অথচ যে সমস্যা সেটা কিন্তু অ্যাকুমুলেট করছে, আরো বাড়ছে। সিটি কর্পোরেশন, স্বাস্থ্য অধিদপ্তর ও হাসপাতাল কর্তৃপক্ষ এগিয়ে এলে বর্জ্য নিয়ে চলতে থাকা দীর্ঘদিনের অব্যবস্থাপনা থেকে মুক্তি মিলবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। কামরুল হাসান, সময় সংবাদ, ঢাকা। শারদীয় দুর্গাপুজোর আজ বিজয় দশমী। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান এই ধর্মীয় উৎসব। হিন্দু শাস্ত্র অনুযায়ী দশমীর দিনে দেবী দুর্গা মর্ত ছেড়ে ফিরে যাবেন স্বামী গৃহ কৈলাসে। তাই মণ্ডপে মণ্ডপে আজ শুধুই বিষাদের ছায়া। উলুধ্বনি, শঙ্খ, ঘণ্টা আর ঢাকঢোলের বাজনায় থাকবে দেবী দুর্গার বিদায়ের সুর। বিসর্জনের সকালে হবে বিহিত পুজো, এরপর হবে দর্পণ ও বিসর্জন। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, মানুষের মনের অশরিক প্রবৃত্তি, কাম, ক্রোধ, হিংসা, লালসা বিসর্জন দেয়াই মূলত বিজয়া দশমীর তাৎপর্য। এই প্রবৃত্তিগুলোকে বিসর্জন দিয়ে একে অন্যের সঙ্গে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে বিশ্ব শান্তি প্রতিষ্ঠা করাই এই আয়োজনের উদ্দেশ্য। মুন্সিগঞ্জে দেশীয় উপকরণ দিয়ে ব্যতিক্রমী উপায়ে তৈরি করা হয়েছে মণ্ডপ। ফুটে উঠেছে পরিবেশ বান্ধব গ্রাম বাংলার কুটির শিল্প। এ মুহূর্তে শহরের নয়াপাড়া এলাকায় রয়েছেন রিপোর্টার নাসিরউদ্দিন উজ্জ্বল। বিস্তারিত জানতে যুক্ত হব তার সাথে। উজ্জ্বল, মুন্সিগঞ্জের 358টি মণ্ডপে কিন্তু এখন
চলছে বিদায়ী বেদনার সুর। এবং আপনারা জানেন যে গেলকাল নবমীতেই কিন্তু নানা রকম আনুষ্ঠানিকতা শেষ হয়েছে এবং আজকে কিন্তু যে বিসর্জনের দিন তাদের যে ধর্মীয় রীতি অনুযায়ী সেই প্রস্তুতি কিন্তু এখন চলছে। তবে এই যে 358টি মণ্ডপের মধ্যে ব্যতিক্রম মণ্ডপ হচ্ছে এই যে নয়াপাড়া মণ্ডপটি। আপনারা লক্ষ্য করছেন যে এই মণ্ডপটি কিন্তু একেবারে দেশীয় যে পরিবেশ বান্ধব করে গড়ে তোলা হয়েছে এবং যেখানে আপনার ব্যবহার করা হয়েছে বাঁশ, খাঁচি, পাটের সুতা, বাঁশের চাটাই, ছালা এবং বিভিন্ন দেশীয় উপকরণ। এবং সেগুলো কিন্তু নিজেরাই যেখানে যারা পূজারী রয়েছেন তারা অন্যান্য বছরের মতো এবারও কিন্তু এই ব্যতিক্রম বিষয়টি তুলে নিয়ে এসছেন, যেটি কারু কাজের যে আকর্ষণ এবং গ্রামীণ ঐতিহ্য সেই বিষয়ের কারণে কিন্তু এখানে পূজারীরা সবচেয়ে বেশি এবার এসেছেন। এবং তারা বলছেন যে 250টি বাঁশ কিন্তু তাদের এই কাজগুলোর জন্য ব্যবহার করা হয়েছে এবং একেবারে উপরে যে ছাউনি রয়েছে সেখানেও কিন্তু এই বাঁশের কাজ এবং একেবারে প্রবেশ পথ যেটি এখানকার ফটক সেটিও কিন্তু বাঁশ দিয়ে তৈরি করা। এবং তারা বলছেন যে 250টি বাঁশ এখানে তারা ব্যবহার করেছেন এবং 120টি কিন্তু খাঁচি ব্যবহার করেছেন। আপনারা দেখছেন যে যেগুলো খাঁচি বা চালন বলা হয় সেগুলো বাঁশ দিয়ে তৈরি করা, সেগুলো কিন্তু মাঝে মাঝে এমন ভাবে এখানে প্রদর্শন করা হয়েছে যেটি একটা নান্দনিক পরিবেশ মনে হচ্ছে। আর একই সঙ্গে কিন্তু এখানে যে তারা যে চাটাই ব্যবহার করেছেন সেই এই চাটাইয়ের সংখ্যা কিন্তু 50টি এবং ছালা ব্যবহার করেছেন, গুনা ব্যবহার করেছেন। এই যে সুতা সেই সুতাগুলো কিন্তু চটের সুতা, আর সেগুলো দিয়ে কিন্তু এই পুরো মণ্ডপ সাজানো এবং মণ্ডপের যে স্তম্ভগুলো রয়েছে সেগুলো কিন্তু এই বাঁশ দিয়ে তৈরি। এবং তারা বলছেন যে এই যে তাদের যে পূজার আয়োজনটি সেই আয়োজনটিকে আকর্ষণীয় করে রাখবার জন্য কিন্তু পরিবেশ বান্ধব করা হয়েছে এবং এই পূজার আয়োজন ঘিরে তাদের যে পৌরাণিক কাহিনী সেই সব কাহিনী অবলম্বনে কিন্তু তারা যাবতীয় বিষয়গুলো সম্পন্ন করেছেন। এবং এখানকার যে সনাতন ধর্মের যারা রয়েছেন তারা যেমন এখানে এই আয়োজনটিতে এসছেন এবং তারা এই আয়োজনে এসে তাদের যে বিভিন্ন রকম আনুষ্ঠানিকতা সেগুলো সম্পন্ন করেছেন। অঞ্জলি বিষয়গুলো ছিল এখানে এবং আজকে কিন্তু বিকালে তাদের যে স্বামীর জন্য যে আশীর্বাদ করে সেখানে কিন্তু সিঁদুর খেলা চলবে। একই সঙ্গে বিসর্জনের জন্য কিন্তু এই ধলেশ্বরী এবং পদ্মা, মেঘনা নদীগুলো সেভাবে প্রস্তুত করা হয়েছে এবং এখানে কিন্তু নিরাপত্তার চাদরে ঢেকে রাখা হয়েছে। আপনারা জানেন যে গেলকালই কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা এই মুন্সিগঞ্জের মণ্ডপ পরিদর্শন করেছেন। এর আগে কিন্তু এই যে গণপূর্ত উপদেষ্টা এসছেন। তো সবকিছু মিলিয়ে প্রশাসনিক ভাবে এই পূজা মণ্ডপগুলোকে শান্তিপূর্ণভাবে সম্পন্ন করবার জন্য কিন্তু তারা এখন বিজয়ী দিনে বিজয়া দশমীকে পালনের ব্যাপারে যে পূজারীদের প্রস্তুতি সেটি সম্পন্ন করবার কাজ চলছে। তো এই ছিল মুন্সিগঞ্জ থেকে এই পূজার আয়োজনের সবশেষ। যুক্ত ছিলাম মুন্সিগঞ্জ থেকে। রাজধানীর 10টি ঘাটে বিসর্জন হবে দুর্গাপূজার 254টি মণ্ডপের প্রতিমা। বিসর্জন নির্বিঘ্ন করতে বিশেষ প্রস্তুতি নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। নিরাপত্তার দায়িত্বে থাকবেন সেনাবাহিনী, র্যাব, পুলিশ, বিজিবির 7,000 সদস্য। আর বিসর্জনের সময় নৌ দুর্ঘটনা রোধে টহল দেবে নৌ পুলিশ ও কোস্টগার্ড। মাসুদুর রহমানের রিপোর্ট। বিদায়ের সুর বাজছে শারদীয় দুর্গাপূজায়। ভক্তদের কাঁদিয়ে বৃহস্পতিবার বিসর্জনের মাধ্যমে শেষ হবে উৎসবের আনুষ্ঠানিকতা। এবার রাজধানীতে 254টি পূজা মণ্ডপের প্রতিমা বিসর্জন হবে বুড়িগঙ্গা, তুরাগ ও বালু নদীর 10টি ঘাটে। সবচেয়ে বেশি হবে বিনা স্মৃতি স্নান, ওয়াইজ ও নবাববাড়ি ঘাটে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি বলছে রাজধানীর বেশিরভাগ মণ্ডপের প্রতিমা কড়া নিরাপত্তায় আনা হবে ঢাকেশ্বরীতে। সেখান থেকে শোভাযাত্রা নিয়ে যাবে বিনা স্মৃতি স্নান ঘাটে। আর বিসর্জন ঘিরে মোতায়েন থাকবে 4,500 পুলিশ সদস্য। স্ট্যান্ড বাই থাকবে বিশেষায়িত ইউনিট, সোয়াট, বোম ডিসপোজাল ও K9। বিসর্জন শোভাযাত্রা নির্বিঘ্ন করতে অতিরিক্ত আরও প্রায় 2,400 ফোর্স মোতায়েন থাকবে। এই উপলক্ষে পলাশীর মোড়, রায় সাহেব বাজার ও ওয়াইজ ঘাটে 3টি অস্থায়ী ওয়াচ টাওয়ার স্থাপন করা হবে। পুলিশের পাশাপাশি বিসর্জনের নিরাপত্তার দায়িত্বে থাকবে র্যাবও। 94টি টহলের পাশাপাশি সাদা পোশাকেও নিয়োজিত থাকবে তারা। গুজবকারীর বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব।
আর যদি সত্যি সত্যি কোনো ঘটনা সোশ্যাল মিডিয়ায় আসে যা সত্যতা আছে সেটাও আমরা অনুসন্ধান করে ওর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। এছাড়া মাঠে রোবাস্ট পেট্রোলিং এ থাকবে পর্যাপ্ত সেনা সদস্য, ঘাটে ঘাটে সার্বক্ষণিক নিরাপত্তা দেবে বিজিবি। ভবিষ্যতেও আশা করি আমরা সাম্য এবং সৌহার্দ্যের মধ্য দিয়ে যে যার মতো যার যার ধর্মীয় উৎসব সুন্দরভাবে পালন করতে পারবো। প্রতিমা বিসর্জনের সময় নৌকাডুবি রোধে তৎপর থাকবে নৌ পুলিশ, কোস্টগার্ড ও ফায়ার সার্ভিস। বিসর্জনের সময় যাতে কোনো ধরনের দুর্ঘটনা না ঘটে বা যদি ঘটেও যায় তারপরে যাতে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিতে পারি, যে আমাদের ডুবুরি দল আছে, আমাদের বোট টিম আছে, আপনাদেরকে সার্বিক সহযোগিতা করার জন্য নিয়োজিত থাকবে। রাজধানীর বাইরেও বিসর্জন ঘিরে তৎপর আইন শৃঙ্খলা বাহিনী, সেনা, পুলিশ, বিজিবি, কোস্টগার্ড ও আনসারের 3.5 লাখ সদস্য দায়িত্ব পালন করছেন। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। পূজায় কেউ বিশৃঙ্খলার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন র্যাবের মহাপরিচালক AKM শহীদুর রহমান। নারায়ণগঞ্জ শহরে রামকৃষ্ণ মিশন পূজা মণ্ডপ পরিদর্শন শেষে তিনি একথা বলেন। কঠোর আইনগত ব্যবস্থা নিয়েছি এবং এই পর্যন্ত 19 জনের বেশি এই নাশকতাকারীকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। আমরা আশা করব যে আমাদের এই সম্প্রীতির বাংলাদেশ, এই বাংলাদেশটি কিন্তু সকল ধর্মের লোকের বাংলাদেশ, সকল গোত্রের বাংলাদেশ। পূজা উদযাপনের এই সমাপ্তিটা যেন চমৎকারভাবে হয় সেই আশাবাদ ব্যক্ত করি। সব ধর্মের মানুষের সমান অধিকারে বিএনপি বিশ্বাস করে বলে মন্তব্য করেছেন চেয়ারপারসনের উপদেষ্টা জহিরুল হক শাহজাদা মিয়া। বুধবার বিকেলে ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শনকালে এ কথা বলেন তিনি। শারদীয় দুর্গাপূজার উৎসবে যাতে কোনো ধরনের বিঘ্ন না হয় সেজন্য বিএনপি নেতাকর্মীরা পাশে আছে বলেও জানান তিনি। নেতা হিসেবে নয়, পাহারাদার হিসেবে সনাতন ধর্মাবলম্বীদের পাশে থাকার কথা জানান বিএনপি চেয়ারপারসনের এই উপদেষ্টা। সকল ধর্মের মানুষ এই উৎসবে সামিল হয়ে এক অনন্য নজির গড়ে তুলেছে। কোনো অপশক্তি যেন এই সম্প্রীতি ছিন্ন করতে না পারে সেজন্য সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। আমি শুধু নেতা নয়, আমি একজন কর্মী। আমি এই পূজা গতবারও পাহারা দিছি, এইবারও আমি পাহারাদার হিসাবে এখানে এসেছি। আমি কোনো নেতা হিসেবে আসি নাই। আমার হলো দায়িত্ব পাহারা দেওয়া, যাতে কোনো হিন্দু ভাইদের এই পূজার কোনো রকম কোনো অশুভ শক্তি কোনো খারাপ কাজ না করতে পারে। এইটাই হলো আমার উদ্দেশ্য, এই কারণে আমার আশা। এবং হিন্দু ভাইরা যাতে শান্তি সুন্দরভাবে এই শারদীয় পূজা তাদের আনন্দময় করতে পারে। ভোরের সময় আরও থাকছে। নাগরিক সুবিধা বঞ্চিত খুলনা মহানগরের 3 শতাধিক বস্তির বাসিন্দারা। অপর্যাপ্ত স্যানিটেশনে বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। দরিদ্রের কষাঘাতে পড়াশোনা ছাড়ছে শিশুরা। ঝিনাইদহের মহেশপুরে ঋণের চাপে 65,000 টাকায় সদ্য ভূমিষ্ঠ ছেলে সন্তানকে বিক্রি করেছেন অসহায় মা। এ ঘটনায় ক্লিনিক সিলগালা করার পাশাপাশি মালিককে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। শিশুটিকে উদ্ধারের আশ্বাস দিয়েছে পুলিশ। হাসপাতালের বিছানায় অসহ্য ব্যথায় কাতরাচ্ছেন সুমায়া খাতুন। কেবল সিজারিয়ানের যন্ত্রণা নয়, হৃদয় ভেঙে গেছে নিজের সদ্যজাত সন্তানকে হারানোর শোকে। চোখে চোখ রাখারও সুযোগ পাননি। নারীসেরা ধনকে তুলে দিতে হয়েছে অপরিচিতদের হাতে, মাত্র 65,000 টাকার বিনিময়ে। 4 মাসের অন্তঃসত্ত্বা অবস্থায় ঝিনাইদহের মহেশপুর উপজেলার জলুলি গ্রামের সুমায়া খাতুনের স্বামী মারা যান। ঋণ শোধ করতে সিদ্ধান্ত নেন সন্তান বিক্রির। অভিযোগ উঠেছে ওই হাসপাতালের আয়া ইসমতারার প্রলোভনে 65,000 টাকার বিনিময়ে ছেলে শিশুটিকে কুমিল্লায় বিক্রি করা হয়। 65,000 টাকা তারা দিয়েছে আমার। তারা বাচ্চাটা নিয়ে গতকাল রাত্রে চলে গিয়েছে। এদিকে ঘটনাটি জানাজানির পর হাসপাতালে অভিযান চালায় উপজেলা নির্বাহী কর্মকর্তা। শিশু বিক্রির অপরাধে সিলগালা করা হয় হাসপাতালটি। একই সঙ্গে 6 মাসের কারাদণ্ড ও 1 লাখ টাকা জরিমানা করা হয় ক্লিনিক মালিক সেলিম রাজা বাবুকে। আটক করা হয় আয়া ইসমতারাকেও। ওনার কাছ থেকে আমরা একটা নাম্বার পেয়েছি এবং বাচ্চাটা এই মুহূর্তে হচ্ছে কুমিল্লাতে আছে, সোনারগাঁয়ে। আমরা এই বিষয়টা এখন ওসির সাথে কথা বলে যেভাবে হোক বাচ্চাটা ফিরিয়ে আনার ব্যবস্থা করতেছি। বর্তমানে সুমাইয়া মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন। শিশুটিকে উদ্ধারের জন্য দ্রুত কুমিল্লায় অভিযান চালানোর কথা জানায় পুলিশ। লোটাস রহমান সোহাগ, সময় সংবাদ, ঝিনাইদহ। খুলনায় হত্যার পর নদীতে মরদেহ ফেলে দেওয়ার ঘটনা বেড়েছে আশঙ্কাজনক হারে। গত 1 বছরে বিভিন্ন নদ নদী থেকে উদ্ধার হয়েছে অর্ধশত মরদেহ।
তদন্ত এবং বিচার প্রক্রিয়ায়ও নেই উল্লেখযোগ্য অগ্রগতি। সামাজিক অস্থিরতা এবং আইন শৃঙ্খলা বাহিনীর সীমাবদ্ধতায় অপরাধীরা বেপরোয়া হয়ে উঠেছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। আব্দুল হালিমের ছবিতে তানজিম আহমেদের রিপোর্ট। খুলনা অঞ্চলের বিভিন্ন নদ নদীতে প্রতিনিয়ত ভেসে উঠছে অজ্ঞাত আর ক্ষতবিক্ষত মরদেহ। এতে সৃষ্টি হয়েছে আতঙ্ক। নৌপুলিশের তথ্যমতে খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা ও পিরোজপুর নিয়ে গঠিত নৌ অঞ্চলে গত এক বছরে নদ নদী থেকে উদ্ধার হয়েছে 50টি মরদেহ, যার অধিকাংশ হত্যাকাণ্ডের শিকার। এর মধ্যে শনাক্ত করা সম্ভব হয়নি 20 জনের পরিচয়। মৃতদের মধ্যে 32 জন পুরুষ, 7 জন নারী এবং 11 জন শিশু। লাশগুলোর মধ্যে রূপসা নদী থেকে 40%, ভৈরব নদ থেকে 30%, পশুর নদী থেকে 20% এবং অন্যান্য নদী থেকে 10% উদ্ধার হয়েছে। সামাজিক অস্থিরতা এবং কঠোর আইন প্রয়োগের অভাবে অপরাধীরা বেপরোয়া হয়ে উঠছে বলে মনে করেন সংশ্লিষ্টরা। প্রকৃত অপরাধী তারা কিন্তু এটা উদ্দেশ্যমূলকভাবে এই ধরনের একটা কার্যকলাপ করে যাচ্ছে, অর্থাৎ লাশকে গুম করার জন্য নদীতে ফেলাই দেওয়া হচ্ছে। ওই পুলিশকে আরও শক্তিশালী হতে হবে, তাদের ভূমিকাকে মানে নির্বিঘ্নে যাতে কাজ করতে পারে সেইটা নিশ্চয়তা দিতে হবে এবং পুলিশকে আধুনিকায়ন করতে হবে, তাহলে এই ধরনের অপরাধ কমে যাবে। আমাদের চারিদিকেই সংস্কার চলছে, এই সংস্কারের ক্ষেত্রে আমি মনে করি প্রশাসনিক সংস্কারও প্রয়োজন, সাথে সাথে আমাদের মানসিক সংস্কারও প্রয়োজন। এই সংস্কারগুলো যদি আমরা নিজেরা করতে পারি তাহলে এই হত্যাকাণ্ড বলেন, নদীতে লাশ ফেলা বলেন, এগুলো অনেকাংশে কমানো সম্ভব। এদিকে দীর্ঘ সীমানার কারণে তদন্ত প্রক্রিয়ায় সীমাবদ্ধতার কথা স্বীকার করে নৌপুলিশ বলছে, পারস্পরিক সহযোগিতায় সংকট সমাধানের চেষ্টা করছেন তারা। প্লেস অফ অকারেন্সের যে দূরত্ব তদন্তের ক্ষেত্রে মাঝে মাঝে অসুবিধা তৈরি করে। অনেক সময় যারা অভিযুক্ত বা আসামি যাদেরকে আমরা বলে থাকি তাদের সন্ধান পেলেও সেখানে অভিযান পরিচালনা করতে করতে কিছুটা দেরিও হয়ে যায়। আমরা সংশ্লিষ্ট থানাকে বলে দিই যে আমাদের এরকম একটি তথ্য আছে বা এরকম একটি লোককে গ্রেপ্তার করা প্রয়োজন, তখন তারা আমাদের সেই সহযোগিতা করে থাকে। চলতি বছর নৌপথে মরদেহ উদ্ধারের ঘটনায় 9টি হত্যা মামলা হয়েছে, তবে এসব মামলায় একটিও তদন্ত প্রতিবেদন জমা দিতে পারেনি পুলিশ। তানজিম আহমেদ, সময় সংবাদ, খুলনা। নাগরিক সুবিধা থেকে বঞ্চিত খুলনা মহানগরের 3 শতাধিক বস্তির বাসিন্দা। দারিদ্র্যের কষাঘাতে পড়াশোনা ছাড়ছে শিশুরাও। অপর্যাপ্ত স্যানিটেশনে বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি, ওয়াসার সংযোগ না থাকায় তীব্র সুপেয় পানির সংকট। নানা সমস্যায় জর্জরিত এসব মানুষের পাশে পর্যাপ্ত নাগরিক উদ্যোগ নেই বলছেন বিশেষজ্ঞরা। নিয়ামুল হোসেন কচির তোলা ছবিতে আব্দুল আল মামুন রুবেলের প্রতিবেদন। খুলনার রূপসা ও আবদা বস্তিতে থাকে উর্মি খাতুন। 9ম শ্রেণী পর্যন্ত পড়লেও খরচ চালাতে না পেরে 1 বছর আগে স্কুল ছাড়তে হয় তাকে। এখন বাবার হোটেলে কাজ করে এই কিশোরী। কষ্ট ফিল হয় যে আমার বান্ধবীরা যাচ্ছে, আমি কেন পারতাছি না। আমার বাবার একটু ভালো অবস্থা হলে আমিও তো এরকম করতে পারতাম। শুধু উর্মি নয়, নগরীর অধিকাংশ বস্তিতে এমন অসংখ্য শিশু কিশোর রয়েছে যাদের কেউ 5ম, কেউ বা 6ষ্ঠ বা 7ম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করে ঝরে পড়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা সিডিপির জরিপে উঠে এসেছে খুলনার বস্তি এলাকায় শিক্ষা বঞ্চিত শিশুদের হার 23%। অধিকাংশকেই দারিদ্র্যের কারণে শ্রমবাজারে যুক্ত হতে হয়েছে। বাসায় আব্বা অসুস্থ, তার জন্য আমি কাজে নামছি। ফ্যামিলির একটু অবস্থা খারাপ, তাই আমি নতুন বাজারে মাছ কাটি। অর্থ সমস্যার কারণে আর কি লেখাপড়া করতে পারি না। বস্তিগুলোতে শিক্ষা থেকে বঞ্চিত শিশুর পাশাপাশি নাগরিক সমস্যারও ছড়াছড়ি। সবচেয়ে বড় সংকট সুপেয় পানি ও স্যানিটেশনে। খুলনা বিশ্ববিদ্যালয়ের ইউআরপি ডিসিপ্লিন ও ইউএনডিপির গবেষণা বলছে 20% পরিবার এখনও খোলা বাথরুম ব্যবহার করে। কোথাও কমিউনিটি বাথরুম থাকলেও একটি ভাগ করতে হয় 15 থেকে 20 পরিবারকে। অর্ধেকের বেশি বস্তিতে নেই ওয়াসার সংযোগ, ফলে পানির কষ্ট নিত্যসঙ্গী। শহরের অন্য এলাকায় প্রতি একরে 100 জন বাস করলেও বস্তিতে সেই সংখ্যা 5 শতাধিক। একই সঙ্গে সরু সড়ক, নোংরা ড্রেন আর খেলার মাঠহীন পরিবেশে রোগবালাই লেগেই থাকে। যত ময়লা আবর্জনা সব আমাদের রাস্তায়, আর বাচ্চারা হাঁটাচলা করতে পারে না। পর্যাপ্ত পরিমাণ জায়গা না থাকার কারণে একটাই বাথরুম। পানি ওঠে, ওই বাথরুম আর ড্রেন ঘর একতা হয়ে যায়। মাঠ নাই, এই রাস্তায় বেরোয় একটু বাচ্চারা খেলায়। অ্যাম্বুলেন্স আসবে বা একটা ভ্যান আসবে সেরকম রাস্তা নেই। কিশোরী মেয়েদের সমস্যা, কিশোরী ছেলেদেরও সমস্যা, কোনো কর্মস্থান নেই। এসব সংকট নিরসনে বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থা কাজ করলেও তা প্রয়োজনের তুলনায় খুবই সামান্য। বিশেষজ্ঞরা বলছেন, সরকারি বরাদ্দের ক্ষেত্রে বৈষম্যের শিকার এসব নাগরিকরা। সমাধানে দায়িত্ব নিতে হবে রাষ্ট্রকেই। নিম্ন আয়ের বসতির মানুষদের কথা দেখি, তখন সিটি কর্পোরেশনের পক্ষ থেকে যে সেবাগুলো দেওয়া প্রয়োজন ছিল সেই সেবাগুলো কিন্তু অপ্রতুল। এনজিওর যে কার্যক্রম
সেই কার্যক্রমের পাশাপাশি যদি আমরা রাষ্ট্রের কার্যক্রমকে দেখতাম, তাহলে যেই উদ্যোগগুলোই গ্রহণ করা হচ্ছে সেই উদ্যোগগুলো আরও দীর্ঘস্থায়ী হতো। বরাদ্দ অপ্রতুল স্বীকার করে সিটি কর্পোরেশনের দাবি, নানা সীমাবদ্ধতার মধ্যেও প্রতি বছরই বিভিন্ন বস্তি এলাকায় অবকাঠামো উন্নয়ন প্রকল্প নেওয়া হয়। কেসিসি নিজস্ব ফান্ড থেকেও আমরা বছরে প্রায় 25 লক্ষ টাকা মতো বাজেটে ধরে রাখছি। এছাড়া গভর্নমেন্ট প্রজেক্টেও ড্রেন, রাস্তা এগুলো কিন্তু ধরে আমরা রাখছি, কিন্তু সেটাও অপ্রতুল। তারা কিছুটা বৈষম্যের শিকার হয়, এটা অনস্বীকার্য, কিন্তু আমরা চেষ্টা করছি পরিকল্পিতভাবে কিভাবে এটা রক্ষা করা যায়। নাগরিক এসব সমস্যা নিয়ে খুলনার 3 শতাধিক বস্তিতে বেঁচে থাকার লড়াই 3 লক্ষাধিক মানুষের। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। ইলিশের প্রজনন নিরাপদ করতে 4 অক্টোবর থেকে শুরু হচ্ছে সাগর ও অভয়ারণ্যে 22 দিনের মাছ ধরার নিষেধাজ্ঞা। এ সময় বেকার হয়ে পড়েন চাঁদপুরের জেলেরা। তাদের অভিযোগ, দেশে ইলিশ ধরা বন্ধ হলেও ভারতীয় জেলেরা সাগরে মাছ ধরে। অন্যদিকে সরকারি খাদ্য সহায়তাও মেলে না ঠিকমতো। তবে সমস্যা সমাধানের আশ্বাস মৎস্য বিভাগের। নাইবুল ইসলাম নীরবের ছবিতে ফারুক আহমেদের রিপোর্ট। আবারও মাছ ধরায় নিষেধাজ্ঞা শুরু হচ্ছে। প্রজনন নির্বিঘ্ন করতে 4 থেকে 25 অক্টোবর সাগর ও দেশের সব অভয়াশ্রমে ইলিশ শিকার, পরিবহন ও বিপণন নিষেধ। নিষেধাজ্ঞার 22 দিনে বেকার হয়ে পড়েন চাঁদপুরের জেলেরা। এরই মধ্যে তীরে ভিড়তে শুরু করেছে অনেক নৌকা ও ট্রলার। প্রায় 1 মাস তাদের কাটাতে হয় কষ্টের জীবন। তাদের অভিযোগ, দেশে ইলিশ ধরা বন্ধ হলেও এ সময় ভারতীয় জেলেরা সাগরে মাছ ধরে। অন্যদিকে সরকারি খাদ্য সহায়তা মেলে না ঠিকমতো। এ কারণে অনেকেই বাধ্য হয়ে আইন ভঙ্গ করে নদী ও সাগরে নামেন। সঠিক সময়ে খাদ্য সহায়তা বিতরণ ও প্রতিবেশী দেশের সঙ্গে মিলিয়ে নিষেধাজ্ঞার সময় নির্ধারণের দাবি জেলেদের। 22 দিন চলার মতো আমাকে কোনো উপায় নাই। তার দেনা করে চলতে হইব, কিস্তি উড়ে চলতে হইব। চাইলে তো উদার সকল সংসারটা চলবো, এরপরে তেল লাগবো, নুন লাগবো। আমাদের তো সংসার আছে, ভাই বোন আছে, সবাইদের চালাইতে হয়। অভিযান নিয়ে আসলে জেলেরা কিন্তু দুর্ভোগে আছে। নদীতে এমনিও মাছ কম। জেলেদের পর্যাপ্ত পরিমাণ সাহায্য সহায়তা দেয়, তাহলে তারা নদীতে নামবে না। মৎস্য গবেষকরা বলছেন, অভয়াশ্রমে জেলেদের নিয়ন্ত্রণ করা গেলে মা ইলিশ নির্বিঘ্নে ডিম ছাড়তে পারবে। 10 ভাগ ডিমও রক্ষা পেলে সফল হবে সরকারের এই কার্যক্রম। 22 দিন নির্ধারিত আছে, এই সময়টাতে তাদেরকে নির্বিঘ্ন করে দিতে হবে, যেন নিরাপদে তারা ডিম ছাড়ার স্থলে পৌঁছাতে পারে এবং নির্বিঘ্নে ডিম ছেড়ে আবার নিরাপদে সাগরে ফিরে যেতে পারে। এবছর জেলেদের খাদ্য সহায়তা সঠিক সময়ে পৌঁছানোর আশ্বাস জেলা প্রশাসনের। বলে যে তারা চাল কম পায়, এই জন্য আমরা তাদের জন্য 30 কেজির একটা বস্তাই আমরা রেডি করব, যাতে কোনো জনপ্রতিনিধি তাদেরকে কম দেওয়ার অভিযোগটা না শুনতে হয়, যে কোনো কোথাও থেকে তারা চাল কম পাচ্ছে। চাঁদপুরে নিবন্ধিত জেলের সংখ্যা 50,000-এর বেশি। তাদের মধ্যে 43,000 জেলে আগামী মাসের 22 দিনে 30 কেজি করে সরকারি চাল পাবেন। ফারুক আহমদ, সময় সংবাদ, চাঁদপুর। সম্ভাবনা থাকলেও দাঁড়াতে পারছে না কুষ্টিয়া অঞ্চলের ক্ষুদ্র কুটির শিল্পের ব্যবসায়ীরা। নানা প্রতিবন্ধকতায় থেমে যাচ্ছেন উদ্যোক্তারা। তবে ক্ষুদ্র কুটির শিল্প ব্যবসায়ীদের আর্থিক সহায়তার আশ্বাস বিসিক কর্মকর্তার। বাবুল হোসেনের ক্যামেরায় এস.এম. রাশেদের রিপোর্ট। পরম যত্নে তৈরি হচ্ছে নকশি কাঁথা, মাটির পাত্র, বাদ্যযন্ত্র। প্রতিটি ব্যবহার্য ও শৌখিন পণ্যই যেন মমতায় ভরা। ক্রেতাদের কাছে মানসম্মত পণ্য পৌঁছে দিতেই অক্লান্ত পরিশ্রম শ্রমিকদের। তবে নানা প্রতিবন্ধকতায় বৃদ্ধি পাচ্ছে না ক্ষুদ্র কুটির শিল্প প্রতিষ্ঠান। ব্যবসায়ীরা বলছেন, পুঁজি সহ নানা সংকটে অনেকে গুটি নিয়েছেন ব্যবসা। এছাড়া রয়েছে নিবন্ধনজনিত সমস্যা। আমার এই কাজের বয়স 20 বছরের উপরে, তো এই পর্যন্ত কোনো বেসিক থেকে আমাদের কোনো খোঁজ খবর নেই। আর সরকারের কাছে অনুরোধ জানাই আমাদের যাতে এই প্রতিষ্ঠানটা তাদের আওতাভুক্ত করে এবং নিবন্ধিত করে। স্বল্প সুদে দেখা যাচ্ছে আমাদের ব্যবস্থা করলে পারে, তখন আমরা দেখা যাচ্ছে এটার থেকে উপকৃত হবে। আমি সরকারি কোনো সহযোগিতা পাই নাই এবং কেউ আমার কাছে আসেও না। তবে ক্ষুদ্র কুটির শিল্প নিবন্ধন ও উদ্যোক্তাদের আর্থিক সহায়তার আশ্বাস দিলেন বিসিক কর্মকর্তা। প্রজেক্ট প্রোফাইলের মাধ্যমে তাদের যে একটা ব্যাপক একটা ধারণা, একটা শিল্প সম্পর্কে সেই ধারণাটা দিয়ে থাকে এবং তাদেরকে যদি আমরা তাদেরকে মনে করি যে তারা ক্যাপাবল, সেই ক্ষেত্রে আমরা তাদেরকে খুবই স্বল্প সুদে ঋণেরও ব্যবস্থা করে থাকি। কুষ্টিয়া বিসিক অফিসের তথ্য মতে জেলায় প্রায় 1000 উদ্যোক্তাদের স্বল্প সুদে 12 কোটি টাকা ঋণ বিতরণ করা হয়েছে।
SM রাশেদ, সময় সংবাদ, কুষ্টিয়া। মেহেরপুরে ধানে মাজরা পোকার আক্রমণ এবং গোড়া পচা রোগে বিপাকে কৃষকরা। বালাইনাশক প্রয়োগ করেও সুফল মিলছে না, বাড়ছে ফলন বিপর্যয়ের সংখ্যা। এমন অবস্থায় কৃষি বিভাগের কাছ থেকেও সঠিক পরামর্শ না পাওয়ার অভিযোগ কৃষকদের। তবে চাষিরা দুশ্চিন্তায় থাকলেও কৃষি কর্মকর্তা বলছেন পোকার আক্রমণে ফলন কমবে না। বেনিয়ামিনের তথ্য ছবিতে রিপোর্ট। মেহেরপুর হিজুলি গ্রামের কৃষক কামরুল ইসলাম 2 বিঘা জমিতে আবাদ করেছেন ব্রি ধান 51। মাজরা পোকার আক্রমণে এরই মধ্যে নষ্ট হয়েছে 1 বিঘা ধানের ক্ষেত। বাকি 1 বিঘা জমিতে বালাইনাশক ছিটিয়ে ফসল শেষ রক্ষার চেষ্টা করছেন। শুধু কামরুল নয়, জেলার আরও অনেক কৃষকের আমন ধান মাজরা পোকা, কারেন্ট পোকায় আক্রান্ত হয়েছে। দেখা দিয়েছে গোড়া পচা রোগও। সংক্রমণ ঠেকাতে বালাইনাশকের খরচ বেড়েছে, তাতেও কোনো কাজ হচ্ছে না বলে জানালেন কৃষকরা। এই বছরে যা খারাপ, পচা লাগা আর পোকাতে একদম পুরো ভ্যাস করে দিয়েছে মাঠ 5-7 বিঘা কাজ হয়েছে না। সারের থেকেও এবারে বেশি খরচ হয়ে গেছে। ধানে প্রথমে আপনার ওই মাজরা পোকা লাগে প্রচন্ড আকারে। আমি বিভিন্ন কোম্পানির বীজ দিয়ে কোনো কার্যকারিতা আসেনি। এত কোম্পানির লোক এসে বলছে এই বৃষ্টির কাজ হবে, কোনো কাজ হয়েছে না। এমন পরিস্থিতিতে উৎপাদন অর্ধেকে নামার শঙ্কা করছেন ক্ষতিগ্রস্তরা। এবার যা অবস্থা ধানের, তা মোটামুটি ধরেন 8 মণ থেকে 10 মণ ধান হবে, তার মধ্যে খরচ তো উঠবে না। মাজরা পোকা দমনে হাত জাল ও বালাইনাশক প্রয়োগের পরামর্শ দিলেন এই কৃষি কর্মকর্তা। নির্দেশিত ওষুধ আছে, সেইগুলো যদি তারা ব্যবহার করে এবং মাত্রা অনুযায়ী যদি তারা পরপর 7 দিন বা 10 দিন পর দুবে ব্যবহার করে, তাহলে এই মাজরা পোকা দমন হয়ে যাবে। আর মাজরা পোকার ক্ষেত্রে যেটা হচ্ছে যে যখন মাজরা পোকা ফসল নষ্ট করে, নতুন করে কুশি দেওয়ার মাধ্যমে সে অনেকখানি ক্ষতি পুষিয়ে নিতে পারে। যেহেতু এখন সর্বোচ্চ কুশি পর্যায়ে আছে, তো যদি আমরা এখন দমন করে ফেলতে পারি, তাহলে আসলে ফলনে গিয়ে এর কোনো নেগেটিভ প্রভাব পড়বে না। এবার মেহেরপুর জেলায় আমন ধানের আবাদ হয়েছে 26,860 হেক্টর জমিতে। বেনিয়ামিন, সময় সংবাদ, মেহেরপুর। সাতক্ষীরার আশাশুনিতে বেড়িবাঁধ কেটে বসানো হয়েছে পাইপ ও বক্স গেট। এর প্রভাবে খাজরা আমাদি বাঁধের পাশের নদীর পানি প্রবেশ করছে পার্শ্ববর্তী ঘের ও ফসলি জমিতে। জলাবদ্ধ হয়ে পড়েছে আশপাশের এলাকা। যদিও বেড়িবাঁধ সংস্কার এবং পাইপ ও বক্স অপসারণ কাজের গতানুগতিক আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের, যদিও এজন্য পানি উন্নয়ন বোর্ডকে দুষছেন জেলা প্রশাসক। মমতাজ আহমেদ বাপির পাঠানো ছবি ও তথ্য নিয়ে রিপোর্ট। বেড়িবাঁধের নিচ দিয়ে স্থাপন করা হয়েছে পাইপ। সেই পাইপ দিয়ে পানি প্রবেশ করছে নিম্নাঞ্চলে। সাতক্ষীরার আশাশুনিতে বন্যার হাত থেকে বাঁচতে স্লুইস গেট নির্মাণ করে পানি উন্নয়ন বোর্ড। দীর্ঘদিন রক্ষণাবেক্ষণ না করায় বেশিরভাগই এখন অকেজো। গেটগুলো স্থানীয়ভাবে রক্ষণাবেক্ষণ নিয়ে সম্প্রতি এলাকাবাসীর মধ্যে একাধিক পক্ষ তৈরি হয়েছে। উপজেলার খাজরা আমাদি বাঁধ কেটে নিচে বক্স গেট তৈরি করে পাইপ বসিয়ে পানি নেওয়া হচ্ছে ঘেরে। তবে প্লাবিত হচ্ছে ফসলি জমিও। শিগগিরই অবৈধ বক্স গেট বন্ধের দাবি এলাকাবাসীর। নদীর পানিতে যদি ভরে যায়, এখানে যে আমরা বাইরে পালাই চলে যাব, এটুকু আমাদের উপায় নেই। দ্রুত ব্যবস্থা গ্রহণ না করে আমাদের খাজরা 2টি ইউনিয়নই কিন্তু তলিয়ে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হবে। আমার সমন্বয় নিবেদন, যাতে আমরা এই গেটটা এখান থেকে বন্ধ হয়ে যায়। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দাবি ওই গেটটা যাতে একজন রক্ষণাবেক্ষণ সংরক্ষণ দেখে শুনে করতে পারে এবং 10,000 বিঘা সম্পত্তির পানি নিরসন করতে পারে। স্থানীয়দের অভিযোগ, পানি উন্নয়ন বোর্ডের ইজারা ছাড়াই স্লুইস গেট দখল করেছে কয়েকজন মৎস্য ঘের মালিক। না, পানি উন্নয়ন বোর্ডের লোক কোনোদিন দেখতেও আসেনি যে জোয়ার উঠতেছে কি ভাটা সইতেছে। আবদার থেকে কিভাবে যে উনি পারমিশন নিয়ে করেছে কি না করেছে সেটা উনারই বোধগম্য আছে, আমাদের জানা নেই। বেড়িবাঁধ সংস্কার এবং পাইপ ও বক্স অপসারণের কাজে গতানুগতিক আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের। এজন্য পানি উন্নয়ন বোর্ডকে দুষছেন জেলা প্রশাসক। আমরা অবৈধ ড্রেনটা বা স্থাপনাটা উচ্ছেদ করে আমরা সাথে সাথে বাঁধটা ঠিক করে দিব, যেন পানি প্রবেশ করে এলাকায় নোংরা পানি না ঢুকতে পারে। এই বিষয়ে আমরা পানি উন্নয়ন বোর্ড এবং আমাদের ইউনিয়নরা কাজ করছে এবং অনেক জায়গাতে আমরা বন্ধ করে দিয়েছি এবং বন্ধ করার জন্য আমরা নির্দেশনা কঠোরভাবে আমরা দিয়েছি। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে সাতক্ষীরায় 683 কিলোমিটার বেড়িবাঁধে 222টি স্লুইস গেট রয়েছে। সময় সংবাদ, সাতক্ষীরা। মামলা জটিলতায় অনেকটা অচল পড়ে আছে মাগুরার নবগঙ্গা নদীর উপর নির্মিত প্রায় 2 কোটি টাকার সেতু। দুপাশে সংযোগ না থাকায় উপরে উঠতে হয় সিঁড়ি বেয়ে। এতে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। দ্রুত সেতুটি পূর্ণাঙ্গ রূপে চালুর দাবি স্থানীয়দের।
পৌর কর্তৃপক্ষ বলছে মামলা জটিলতা নিরসন হলেই শুরু হবে রাস্তার কাজ। লোটাস রহমান সোহাগের রিপোর্ট। দূর থেকে দেখতে মনে হবে আধুনিক আরসিসি গার্ডার সেতু, কিন্তু কাছে গেলেই বোঝা যায় এটি এখন অনেকটা অচল। স্থানীয় বাসিন্দাদের সিঁড়ি বেয়ে কষ্ট করে সেতুতে উঠলেও অপর পাশে নামার রাস্তা নেই। সংযোগ সড়ক না থাকায় ঘুরে অন্য পথে যেতে বাধ্য হচ্ছেন স্থানীয়রা। এতে বাড়তি সময়ও খরচ হচ্ছে। মাগুরা শহরের ইসলামপুর পাড়ার খেয়াঘাটে নবগঙ্গা নদীর উপর 2021 সালের ডিসেম্বরে সেতুটি নির্মাণ কাজ শুরু হয়, শেষ হয় 2023 সালের জুনে। কিন্তু সেতুর দুপাশে জমির মালিকানা নিয়ে দ্বন্দ্বে আদালতে মামলা হলে বন্ধ হয়ে যায় সংযোগ সড়কের কাজ। 2 বছরের বেশি সময় পেরিয়ে গেলেও বিষয়টির সমাধান না হওয়ায় ভোগান্তির শেষ নেই স্থানীয়দের। অল্পটো কাজের জন্য আমাদের ব্রিজটা অকার্য হয়ে বসে রয়েছে। পথ ঠিক করে দিল না, একটু গাইতে থুয়ে চলে গেল। বাঙন দেবে উঠলাম সিঁড়ি দিয়ে, পড়ে টরে স্কুলের ছেলেপেলে সব আহত হয়ে যায়। ব্রিজ হয়েছে ঠিক আছে, কিন্তু আমাদের চলাফেরার জন্যই তো এই রাস্তাটাই ঠিকঠাক মতো হয় না। আমরা চাই দ্রুত রাস্তাটা কমপ্লিট করুক, এই পাশ ওই পাশ দুই পাশেই রাস্তাটা সংযুক্ত সম্পূর্ণ করে দিক। পৌর কর্তৃপক্ষ বলছে মামলা জটিলতা নিরসন হলেই শুরু হবে রাস্তার কাজ। জমির মালিকানা সংক্রান্তে কোর্টে মামলা থাকায় অ্যাপ্রোচটি সম্পন্ন করা সম্ভব হয় নাই। মামলার জটিলতা নিরসন হলে আমরা অ্যাপ্রোচটি নির্মাণ করতে সক্ষম হব। মাগুরা পৌরসভার গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় 40 মিটার সেতুটি নির্মাণে ব্যয় হয়েছিল 1,99,51,000 টাকা। লোটাস রহমান সোহাগ, সময় সংবাদ, মাগুরা। দক্ষিণ পশ্চিমাঞ্চলের দুর্ভোগের আরেক নাম যশোর ঝিনাইদহ মহাসড়ক। 6 লেনে উন্নতিকরণ প্রকল্পের কাজ গত 5 বছরে অগ্রগতি মাত্র 2%। প্রকল্প চলমান থাকায় 3 বছরেরও বেশি সময় ধরে সংস্কার হচ্ছে না সড়কটি। আর প্রকল্প পরিচালকদের দাবি আগামী বছরের মধ্যে প্রকল্পের কাজ শেষ হবে। জুয়েল মৃধার পাঠানো তথ্য ও আবুল কালাম আজাদের ছবি নিয়ে রিপোর্ট। খুলনার সঙ্গে উত্তরবঙ্গের যোগাযোগের অন্যতম পথ যশোর ঝিনাইদহ মহাসড়ক। এ পথে যাত্রা নির্বিঘ্ন করতে 2020 সালে 6 লেনে উন্নীতকরণের প্রকল্প গ্রহণ করা হয়। 2023 সালের মধ্যে যশোর অংশে 15 কিলোমিটার সড়ক নির্মাণের কথা, কিন্তু গত 5 বছরে কাজের অগ্রগতি মাত্র 2%। দীর্ঘসূত্রিতার কারণে গত 3 বছর ধরে থমকে আছে এ মহাসড়কের নিয়মিত সংস্কার কাজ। যত্রতত্র খানাখন্দ, কার্পেটিং উঠে গেছে অনেক জায়গায়। এতে যাতায়াতে বেড়েছে দুর্ভোগ। রাস্তা বহুত খারাপ, গাড়ি ড্যামেজ পড়তেছে, গাড়ি নষ্ট হচ্ছে। 1.5 ঘন্টার রাস্তা সেখানে 4 ঘন্টা লাগছে। ঠিক আছে, আস্তে আস্তে যাওয়া লাগছে। গাড়ি চালানোর মতো কোনো পরিবেশ নেই। আমরা দুর্ভোগে আছি, আমাদের টাকা পয়সাও বাঁচতেছে না, মহাজনও বাঁচতেছে না। সড়ক বিভাগ বলছে প্রকল্পের কারণে এখতিয়ার না থাকায় তারা সংস্কার কাজ করছে না। যখন ইমপ্লিমেন্টেশন ইউনিট আলাদা হবে তখন সড়ক বিভাগ থেকে সড়কটা ট্রান্সফার করতে হয় ওই অথরিটির কাছে, যেটা আমরা 2024 সালের মার্চ বা এপ্রিল মাসে আমরা হ্যান্ড ওভার করেছি। কাজে ওই সড়কে আমরা এখন সংস্কার করতে পারি না, এটা ওই অথরিটি করতেছে। আর প্রকল্প পরিচালকের দাবি আগামী বছরের মধ্যে প্রকল্পের কাজ শেষ হবে। কাজের গতি কিছুটা কম থাকলেও আমরা আশা করছি যে ডিসেম্বর 2026-এর মধ্যে এই পূর্ত কাজ সম্পন্ন করতে পারব। আমরা অত্যন্ত দ্রুততার সাথে এবং নির্ভুলভাবে কাজটা করার জন্য আমরা যথেষ্টভাবে কাজ করছি। 4187 কোটি 70 লাখ টাকার এ প্রকল্পে যশোর সদরের মুরাদগড় থেকে যশোর শহরের চাচড়া মোড় পর্যন্ত মহাসড়কে 2টি ফ্লাইওভার, একটি সেতু, 15টি কালভার্ট, একটি ভেহিকুলার ওভারপাস, একটি পেডিস্টেরিয়ান ওভারপাস নির্মাণ করা হবে। সময় সংবাদ, যশোর। আবারও শুরু হচ্ছে বগুড়া সিরাজগঞ্জ ডুয়েল গেজ রেলপথ প্রকল্পের কাজ। প্রস্তাবিত রেলপথের ভূমি অধিগ্রহণের জন্য অর্থ বরাদ্দ দিয়েছে সরকার। প্রকল্পটি বাস্তবায়ন হলে রাজধানীর সঙ্গে উত্তরাঞ্চলে যাতায়াতের সময় বাঁচবে প্রায় 4 ঘন্টা, দূরত্ব কমবে 115 কিলোমিটার। 2018 সালে বগুড়া সিরাজগঞ্জ ডুয়েল গেজ রেলপথ নির্মাণ প্রকল্প হাতে নেয় রেলওয়ে কর্তৃপক্ষ। তবে পুরাতন রেলপথটি বন্ধ রেখে নতুন পথের নকশা প্রণয়ন করায় সিরাজগঞ্জ ও বগুড়া জেলায় ভূমি অধিগ্রহণ করতে হয় 960 একর। এর মধ্যে বগুড়া অংশে 52 কিলোমিটার রেলপথের জন্য 510 একর এবং সিরাজগঞ্জ অংশে 32 কিলোমিটারের জন্য 420 একর ভূমি অধিগ্রহণ করতে হচ্ছে। সম্প্রতি এ প্রকল্পের ভূমি অধিগ্রহণ এগিয়ে নিতে সিরাজগঞ্জ অংশে ভূমি অধিগ্রহণের জন্য 950 কোটি টাকা বরাদ্দ পেয়েছে জেলা প্রশাসন। অর্থজালের বিষয়টি নিশ্চিত করে এরই মধ্যে জমির মালিকদের ক্ষতিপূরণ প্রদানের জন্য নোটিশ প্রদান করা হয়েছে বলে জানান জেলা প্রশাসক। এখন যে কোনো ব্যক্তি আবেদন করলেই আমরা
পেমেন্ট দিতে পারবো। সিরাজগঞ্জ বগুড়া নতুন রেল লাইন প্রকল্পের ব্যয় ধরা হয়েছে প্রায় 10,000 কোটি টাকা। রিঙ্কু কুণ্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ। রাজধানীর 7 কলেজের সমন্বয়ে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি নিয়ে ত্রিমুখী অবস্থানে শিক্ষক শিক্ষার্থীরা। এক পক্ষ বলছে অধ্যাদেশ অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ভাগাভাগির কারণে অস্তিত্ব সংকটে পড়বে উচ্চ মাধ্যমিক শাখা, আর মহিলা কলেজে ছেলেদের ভর্তির সিদ্ধান্তে স্বকীয়তা হারানোর শঙ্কায় 2 বিদ্যাপীঠ। শাকির আহমেদের রিপোর্ট। রাজধানীর 7 কলেজকে নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠার জন্য সম্প্রতি অধ্যাদেশের খসড়া প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। অধ্যাদেশ অনুযায়ী দুপুর পর্যন্ত চলবে একাদশ শ্রেণীর ক্লাস, আর বিকেল থেকে চলবে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম। শিক্ষার্থী ও শিক্ষকদের একাংশ মনে করেন এই সিদ্ধান্ত বাস্তবায়ন হলে অস্তিত্ব সংকটে পড়বে উচ্চ মাধ্যমিক শাখা। হাইব্রিড মডেল, যে মডেল বাংলাদেশে এখন পর্যন্ত কোথাও এক্সিকিউট করা হয়নি, এটা যে অ্যাডজাস্টমেন্টটা সেটা হবে কিনা এটা নিয়ে কিন্তু বড় শঙ্কা রয়েছে। উচ্চ মাধ্যমিকের এরা হচ্ছে সকাল 8টা থেকে শুরু করে 2:30, 3টা পর্যন্ত প্র্যাকটিক্যাল সহ ব্যবহার করে, ফলে এক ধরনের মনে হবে যে ঢাকা কলেজ এইখানেই এক ধরনের উদ্বাস্ত হয়ে গেছে। বিশ্ববিদ্যালয় অন্য জায়গায় হোক, কলেজগুলো তার স্বকীয়তা নিয়ে উচ্চ শিক্ষাটা যেন চালিয়ে যেতে পারে। প্রস্তাবনায় বাদ দেয়া হয়েছে বাংলা, ইংরেজি, ইতিহাস ও দর্শন সহ বেশ কিছু মৌলিক বিষয়। শিক্ষক শিক্ষার্থীরা বলছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়কে বাণিজ্যের সুযোগ করে দিতেই 7 কলেজের 25,000 আসন কমিয়ে 11,000 করা হয়েছে। রাষ্ট্র যদি আবার এই 7টা কলেজকে কম্বাইন করে 1200 শিক্ষাগারের আসন যদি খেয়ে দেয় বা বিলীন করে দেয়, সেক্ষেত্রে তো আমরা অবশ্যই সাফার করব। বায়োকেমিস্ট্রি একটা কেমিস্ট্রি ব্রাঞ্চ, আমাকে তো কেমিস্ট্রি রাখতে হবে। ফান্ডামেন্টাল সাবজেক্ট ছাড়া কিন্তু অন্য সাবজেক্টের কোনো গুরুত্ব নেই। আপনার মডেলকে আপনি ঢাকার বাইরেও হোক, ঢাকার ভিতরে অন্য কোনো জায়গায় আপনি এটাকে বাস্তবায়ন করেন। ইডেন মহিলা কলেজ ও বদরুন্নেসা গার্লস কলেজে হবে নতুন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ক্লাস। সেখানে ভর্তি নেওয়া হবে ছেলেদেরও। এই সিদ্ধান্তে নারী শিক্ষা সংকুচিত হওয়ার আশঙ্কা করছেন শিক্ষার্থীরা। ইডেন মহিলা কলেজ, এখানে কেন সহশিক্ষা চালু করাবে? এখানে কেন ছেলে প্রবেশ করবে? আমরা যদি কম্বাইন পড়ার ইচ্ছা থাকতো তাহলে তো আমি গিয়ে তিতুমিরে ভর্তি হতাম, আমি তো বাংলা কলেজে ভর্তি হতাম। আমি তো আমার ইচ্ছা নাই দেখি তো আমি ইডেন মহিলা কলেজে ভর্তি হয়েছি। তবে সংকট নিরসনে নতুন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিকল্প দেখছেন না শিক্ষার্থীদের আরেকাংশ। যদি বলা হয় যে কালকে কেউ বলে বিশ্ববিদ্যালয় হবে না, তাহলে হাজার হাজার শিক্ষার্থী কোনো প্রকার বাধা বিপত্তি ছাড়াই কিন্তু রাস্তায় নামবে। আর কোন ধরনের সম্ভাব্যতা যাচাই ছাড়াই 7 কলেজের অবকাঠামো ব্যবহার করে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হলে সংকট বাড়বে বলে মনে করেন শিক্ষাবিদরা। বিশ্ববিদ্যালয় ঘোষণা দেওয়ার আগেই আপনাকে ওই ফিলোসফিটা নির্ণয় করে ফেলা দরকার ছিল। আমরা কি আরেকটা মিনি জাতীয় বিশ্ববিদ্যালয় চাই এখানে 7 কলেজের জন্য? প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের প্রশাসক বলছেন খসড়া অধ্যাদেশের যেসব বিষয়ে অংশীজনের আপত্তি আছে সেসব বিষয় সমাধান করা হবে আলোচনার মাধ্যমে। যেহেতু এখন এটা নিয়ে সবাই মাঠে আছেন, এগ্রিপ্ট, সংক্ষুব্ধ, সেই জায়গাটা নিরসনের জন্য অন্তত শিক্ষক ছাত্র এদের সাথে একটা ডায়ালগের ব্যবস্থা করা। একদিকে 7 কলেজের ঐতিহ্য রক্ষা, অন্যদিকে দীর্ঘদিনের সংকট উত্তরণ, এই 2 বিষয়ের সমাধানে প্রশাসন আন্তরিক বলে জানান প্রশাসক। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। ভোরের সবাই এই ছিল আমার কাছে। পরবর্তী সংবাদগুলো জানাতে সঙ্গে থাকবেন অর্জিতা শেহজিন। ধন্যবাদ মেজবা। কেমন ছিল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন? কেমন ছিল সেই সময়ের আরবের পরিবেশ? সাধারণত বইয়ের পাতায় বা বর্ণনায় আমরা এসব তথ্য পাই, কিন্তু এবার ঢাকার বুকে চোখে দেখা নবীজির সিরাত শিরোনামে ব্যতিক্রমী সিরাত প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। মুফতি আব্দুল্লাহ তামিমের রিপোর্ট। রাজধানী ঢাকার ধানমন্ডিতে অবস্থিত তাকওয়া মসজিদে অনুষ্ঠিত হয়েছে সিরাত এক্সিবিশন, যেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে নববী থেকে শুরু করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘর কেমন ছিল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুতবার মিম্বর কেমন ছিল, এই বিষয়গুলো নিয়ে বাস্তব চিত্র এখানে তুলে ধরা হয়েছে। বালুমাটির দেয়াল, খেজুর পাতার ছাদ, সাদামাটা আসবাব আর মাটির পাত্র সবকিছুতেই তুলে ধরা হয়েছে মরুভূমির তৎকালীন সরল জীবনধারা। রাজধানী ধানমন্ডির মসজিদুত তাকওয়ায় আয়োজন করা হয়েছে এক ব্যতিক্রমী সিরাত প্রদর্শনী, যেখানে বাস্তবে ফুটিয়ে তোলা হয়েছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থান ও তৎকালীন মদিনার রেপ্লিকা।
প্রায় 1500 বছর আগের মসজিদে নববীর মিম্বর কেমন ছিল তা যেমন উঠে এসেছে, তেমনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বসার স্থানের প্রতিচ্ছবি, প্রাচীন কূপের প্রতিকৃতি ও চারপাশে খেজুর গাছের সবুজ সজ্জাও ঠাঁই পেয়েছে এখানে। আয়োজকরা বলছেন, সিরাত কেবল ইতিহাস নয়, বরং জীবন বিধান হিসেবে অনুধাবন করার জন্যই এই আয়োজন। আমরা যেটা চেয়েছি যে বর্তমান প্রজন্মের কাছে তাদের হৃদয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসাটাকে আমরা প্রবেশ করাতে চাই। তামিম দারি রাদিয়াল্লাহু আনহু তিনি নবীজিকে মিম্বর বানিয়ে দিয়েছেন, 3 ধাপের মিম্বর। কেমন ছিল? হাদিসের ভাষায় যেমন করে এসেছে, যে বাক্যে এসেছে, যে শব্দ এসেছে, যে বর্ণে এসেছে, সেই রং, সেই বর্ণে, সেইভাবেই আমরা এই প্রেজেন্টেশনটা উপস্থাপন করেছি। মসজিদে নববী, নবীর ঘর, জান্নাতুল বাকি সবকিছুই বাস্তবে ফুটিয়ে তোলার চেষ্টা হয়েছে আয়োজনে। বুধবার শুরু হওয়া এই প্রদর্শনীতে ভিড় জমিয়েছেন সব বয়সীরা। আয়েশা রাদিয়াল্লাহু ঘর দেখছি, পড়লে শুধুমাত্র উপলব্ধি করা হয়, কল্পনা করা হয়, আর এখানে আসলে পুরোপুরি ফিলটা পাওয়া যায়। খুবই ভালো লেগেছে। এখানে আমাদের নবীজিকে দেখিনি, কিন্তু আমরা তার লাইফস্টাইল দেখলাম। ভিন্নধর্মী এই প্রদর্শনী চলবে আগামী শনিবার পর্যন্ত। মুফতি আব্দুল্লাহ তামিম, সময় সংবাদ, ঢাকা। বিএনপি 18 মাসের মধ্যে 1 কোটি মানুষের কর্মসংস্থানের সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বুধবার সন্ধ্যায় টাঙ্গাইলের মির্জাপুরের দনবীর বনতা প্রসাদ সাহা পূজা মণ্ডপ পরিদর্শনকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। ফেব্রুয়ারিতে নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই বলেও এ সময় মন্তব্য করেন তিনি। যদি জনগণ আমাদেরকে রায় দেয়, আমরা এই শিল্প খাতে যে চাকরি কর্মসংস্থান যেগুলো হারানো হয়েছে এবং নতুন কর্মসংস্থান সৃষ্টির জন্য আমরা অনেক বিশাল কর্মযোগ্য হাতে নিয়েছি এবং 18 মাসের মধ্যে আমরা 1 কোটি কর্মসংস্থান করার সিদ্ধান্ত নিয়েছি, প্রোগ্রাম নিয়েছি এবং কোন খাতে কত কর্মসংস্থান হবে, কতগুলো আত্মকর্মসংস্থান হবে, দেশে বিদেশে মিলে 1 কোটি আমরা 18 মাসে কর্মসংস্থানের কর্মসূচি হাতে নিয়েছি। বগুড়ায় শহর যুবদল নেতাকে কুপিয়ে হত্যার ঘটনায় শ্রমিক লীগ নেতা জামিল হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। শেরপুরের কাশিয়াডাঙ্গা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, পুকুর লিজ নেওয়াকে কেন্দ্র করে নিহত রাহুলের সঙ্গে জামিলের বিরোধ চলে আসছিল। এর জেরে 30 সেপ্টেম্বর দুপুরে জামিলের নেতৃত্বে 8 থেকে 10 জন যুবক রাহুলকে এলোপাথারি কুপিয়ে পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থলেই মারা যান রাহুল। ভোর সময় আরও থাকছে। ঋণের বোঝায় দিশেহারা মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশি কর্মীরা দিনরাত খেটেও শোধ করতে পারছেন না দেনা। দুর্বিষহ জীবন কাটাচ্ছেন রেমিটেন্স যোদ্ধারা। মাদারীপুরে ঢাকা বরিশাল মহাসড়কে ডাকাত দলের 13 সদস্যকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে ডাকাতি হওয়া একটি পিকআপ ভ্যান। এদিকে কুমিল্লায় আন্তজেলা ডাকাত দলের 14 সদস্যকে গ্রেফতার করা হয়েছে। গত 23 সেপ্টেম্বর রাতে খুলনার তেরখাদা থেকে তরমুজ নিয়ে মাদারীপুরের মুস্তাফাপুর ফলের আড়তে যাচ্ছিল একটি পিকআপ ভ্যান। পথে রাজৈর উপজেলার আমগ্রাম ব্রিজ এলাকায় গাড়িটির গতিরোধ করে চালক হেলপারকে মারধর করে তরমুজ ভর্তি পিকআপটি নিয়ে পালিয়ে যায় ডাকাত দল। এ ঘটনায় মামলা হলে ডাকাত দলের 13 সদস্যকে গ্রেফতার করে পুলিশ। এদিকে কুমিল্লায় আন্তজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য শাহ আলম দুলালকে 14 সহযোগী সহ গ্রেফতার করা হয়েছে। জব্দ করা হয়েছে মাইক্রোবাস, দেশি বিদেশি অস্ত্র, স্বর্ণালংকার ও নগদ টাকা। গাজামুখী নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলা ব্যাপক ইসরায়েলি বাধার মুখে পড়েছে। বহরের কয়েকটি জাহাজের যাত্রীকে আটক করেছে নৌবাহিনী। তাদের ইসরায়েলের একটি বন্দরে নেওয়া হয়েছে। এ ঘটনায় বিশ্বজুড়ে নিন্দার ঝড় উঠেছে। এটিকে সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে আখ্যা দিয়েছে তুরস্ক। গাজামুখী ত্রাণবহর আটকে দেওয়ায় ব্যাপক বিক্ষোভ হয়েছে ইতালি, জার্মানি ও গ্রিসে। গাজার ফিলিস্তিনিদের জন্য ত্রাণ সহায়তা নিয়ে রওনা দেয়া নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলা বুধবার স্থানীয় সময় রাতে ইসরায়েলি বাধার মুখে পড়ে। বহরের কয়েকটি জাহাজ থামিয়ে তাতে উঠে পড়ে নৌসেনারা। বন্ধ করে দেয়া হয় নৌযান থেকে চলা সরাসরি সম্প্রচার।
পরে কয়েকটি নৌযানে থাকা যাত্রীদের আটক করে সেখানেই প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়। আটককৃতদের মধ্যে আছেন সুইডিশ পরিবেশ কর্মী গ্রেটা থুনবার্গো। সামাজিক মাধ্যমে দেয়া এক পোস্টে ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় আটককৃতদের ইসরায়েলের একটি নৌবন্দরে নেওয়া হয়েছে। এদিকে ফ্লোটিলা নৌবহরকে বাধা দেয়া ও বেশ কয়েকজনকে আটকের ঘটনায় বিশ্বজুড়ে নিন্দার ঝড় উঠেছে। তুরস্ক এ ঘটনাকে সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে আখ্যা দিয়েছে। ব্রিটিশ লেবার পার্টির সাবেক নেতা জেরেমি করবিন এটিকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে উল্লেখ করেছেন। আর নৌবহরে বাধা দেয়া ও কয়েকজনকে আটক করার ঘটনাকে অপহরণ হিসেবে আখ্যা দিয়েছে ফ্রিডম ফ্লোটিলা কর্তৃপক্ষ। এর আগে গাজামুখী নৌযানে ইসরায়েলি হস্তক্ষেপের কথা ফেসবুক লাইভে জানান ঐতিহাসিক মিশনটিতে প্রথম বাংলাদেশি হিসেবে অংশ নেওয়া আলোকচিত্রী, শিল্পী ও সমাজকর্মী শহীদুল আলম। এইমাত্র সংবাদ আসলো যে আলমার উপর আক্রমণ হয়েছে, খানিকক্ষণ পরে ওখান থেকে সিগন্যালে থেমে গেল। এখন আমরা সবাই এখানে জড়ো হয়েছি, সবাই উদ্বিগ্ন। গাজামুখী ত্রাণবহর আটকে দেয়ায় ব্যাপক বিক্ষোভ হয়েছে ইতালিতে। বুধবার রোমের সড়কে নেমে বিক্ষোভ করেন ফিলিস্তিনপন্থীরা। দেশটির সবচেয়ে বড় শ্রমিক ইউনিয়ন শুক্রবার ধর্মঘট ডেকেছে। এছাড়া বিক্ষোভ হয়েছে জার্মানি, তুরস্ক, গ্রিস সহ কয়েকটি দেশে। গ্লোবাল সুমুদ ফ্লোটিলা নামে এ অভিযানে অংশ নেয় 40টিরও বেশি বেসামরিক নৌযান। এগুলোতে প্রায় 500 যাত্রী আছেন। তাদের মধ্যে রয়েছেন বিভিন্ন দেশের আইন প্রণেতা ও মানবাধিকার কর্মী। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। আরব উপসাগরীয় দেশ কাতারের নিরাপত্তার নিশ্চয়তা দিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি নির্বাহী আদেশ জারি করেছেন, যেখানে কাতার আবারও হামলার শিকার হলে পাল্টা সামরিক ব্যবস্থা নেওয়ার হবে বলে উল্লেখ করা হয়েছে। নির্বাহী আদেশে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও কাতারের পারস্পরিক সহযোগিতাপূর্ণ সম্পর্ক ও অভিন্ন স্বার্থ রয়েছে। এর আগে গত মাসে দোহায় হামাস নেতাদের লক্ষ্য করে নজিরবিহীন হামলা চালায় ইসরায়েল। এতে বিশ্বজুড়ে নিন্দার ঝড় ওঠে। এর জেরেই এবার দেশটির নিরাপত্তা নিশ্চিতে নির্বাহী আদেশ জারি করলেন মার্কিন প্রেসিডেন্ট। মার্কিন সেনাদের এখন থেকেই যুদ্ধের প্রস্তুতি নিতে বলেছেন সমরমন্ত্রী পিট হেগসেথ। ভার্জিনিয়ার কোয়ান্টিকোতে শীর্ষ জেনারেলদের বৈঠকে তিনি আরও বলেন, জয় নিশ্চিত করাই একমাত্র লক্ষ্য রাখতে হবে। হেগসেথের যুদ্ধের প্রস্তুতির আহ্বানের প্রতিক্রিয়ায় ক্রেমলিন জানিয়েছে, রাশিয়াও নিজেদের সেনাশক্তি বাড়াচ্ছে। তবে আলোচনার পথ খোলা রেখেছে মস্কো। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও সমরমন্ত্রী পিট হেগসেথ মঙ্গলবার সমবেত শতাধিক জেনারেল ও অ্যাডমিরালের সামনে ঘোষণা দেন, নতুন নামে ডিপার্টমেন্ট অফ ওয়ার এখন থেকে শুধু যুদ্ধের প্রস্তুতি ও জয় নিশ্চিত করার লক্ষ্যেই কাজ করবে। হেগসেথ জানান, তারা যুদ্ধ না চাইলেও শান্তি নিশ্চিত করতে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে। এদিন জেনারেলদের স্বাস্থ্য নিয়েও সমালোচনা করেন হেগসেথ। তিনি স্পষ্ট করেন, সেনাদের শারীরিক মানদণ্ড কঠোরভাবে প্রয়োগ করা হবে। যুদ্ধের ময়দানে নিয়োজিত বাহিনীকে পুরুষ মানদণ্ডে উচ্চ স্কোর করতে হবে। একই সঙ্গে তিনি ওক কালচার বা অতিমাত্রায় প্রগতিশীল, পরিচয় গোপন কিংবা বিভাজনমূলক কোনো নীতি আর সহ্য করা হবে না বলে ঘোষণা দেন। মার্কিন সমরমন্ত্রীর যুদ্ধের প্রস্তুতির আহ্বানের প্রতিক্রিয়া জানিয়েছে রাশিয়া। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, শান্তি চাইলে যুদ্ধের প্রস্তুতি নিতে হয়, এটা নতুন কিছু নয়। মস্কো সেনাশক্তি বাড়াচ্ছে, তবে তাদের মূল লক্ষ্য কূটনৈতিক সমাধান। বিশেষ করে ইউক্রেন সংকট সহ বিরোধগুলো সমাধান করা হবে আলোচনার টেবিলে। নাদিম মারজান, সময় সংবাদ। শাটডাউনের সময়টাতে যুক্তরাষ্ট্রের জরুরি সেবা ছাড়া বেশিরভাগ সরকারি দফতর বন্ধ থাকবে। কৃষি, পরিবেশ, শিক্ষা, গবেষণা সহ অনেক দফতরের কাজ স্থগিত বা সীমিত হবে। খাদ্য নিরাপত্তা ও অন্যান্য প্রক্রিয়ায় বিলম্ব হতে পারে। হাজার হাজার সরকারি কর্মীও অবৈতনিক ছুটিতে থাকবেন। যুক্তরাষ্ট্রের অর্থবছর শুরু হয় 1 অক্টোবর। সরকারের বিভিন্ন দপ্তরের কাজ চালানোর জন্য কংগ্রেসকে তহবিল বরাদ্দ করতে হয়। এবার নতুন বাজেট বা কন্টিনিউইং রেজলিউশন পাশ হয়নি। সিনেটে যে 60 ভোট প্রয়োজন তাও মেলেনি। এ কারণে সরকারি কার্যক্রম বন্ধ হয়ে গেছে। ইতিহাস বলছে 2018-19 সালে 35 দিনের শাটডাউন হয়েছিল। সেটাকেই সবচেয়ে দীর্ঘকালীন হিসেবে ধরা হয়। শাটডাউনে জরুরি সেবা ছাড়া বেশিরভাগ সরকারি দপ্তর বন্ধ থাকবে। খোলা থাকবে হোমল্যান্ড সিকিউরিটি, সীমান্ত নিরাপত্তা সহ কিছু প্রতিরক্ষা ইউনিট। এই দপ্তরের কর্মীরা কাজ চালিয়ে গেলেও বেতন পরে দেয়া হবে। অন্যদিকে কৃষি, পরিবেশ, শিক্ষা, গবেষণা সহ অনেক দপ্তরের কাজ স্থগিত বা সীমিত হবে। খাদ্য নিরাপত্তা ও অন্যান্য প্রক্রিয়ায় বিলম্ব হতে পারে।
এতে প্রভাবিত হবে সাধারণ মানুষও। ভিসা, ইমিগ্রেশন, পার্ক ও ফেডারেল গবেষণা কিছু দপ্তরের সেবা সীমিত থাকবে। তবে বয়স্ক নাগরিক, প্রতিবন্ধী ও অন্যান্যদের সামাজিক নিরাপত্তা ও বেকার ভাতার সুবিধা তহবিল থাকা পর্যন্ত চলবে। নতুন আবেদন বা প্রক্রিয়ায় বিলম্বও হতে পারে। রাজনৈতিক পরিস্থিতিও উত্তেজনাপূর্ণ। রিপাবলিকানরা ডেমোক্র্যাটদের দোষ দিচ্ছে, ডেমোক্র্যাটরা কিছু অনুদান ও স্বাস্থ্যসেবা ফেরত চাচ্ছে। কতদিন শাটডাউন চলবে তা কংগ্রেসের আলোচনার উপর নির্ভর করছে বলে মনে করছেন অনেকেই। নাদিম মারজান, সময় সংবাদ। ভোরের সময় আরও থাকছে। শারজায় আজ শুরু হচ্ছে আফগানিস্তান বাংলাদেশ টি-20 সিরিজ। এশিয়া কাপের ব্যর্থতা ভুলে বিশ্বকাপের জন্য সর্বোচ্চ প্রস্তুতি নিতে চায় জাকের আলীরা। বাংলাদেশের অর্থনীতিতে বৈদেশিক আয়ের একটি বড় অংশ আসে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স থেকে, কিন্তু এই আয়ের পেছনে রয়েছে এক কঠিন বাস্তবতা। বিদেশে পাড়ি জমাতে গিয়ে বিপুল পরিমাণ ঋণ নিতে যেতে হয় অনেক কর্মজীবীকে। সেই ঋণ শোধ করতে গিয়ে তাদের জীবন হয়ে ওঠে দুর্বিষহ। রাত দিন কঠোর পরিশ্রম করেও তারা ঋণের জাল থেকে বের হতে পারছেন না। মালয়েশিয়া থেকে মোহাম্মদ আব্দুল কাদেরের রিপোর্টে বিস্তারিত। মালয়েশিয়া প্রবাসীরা কঠোর পরিশ্রম করে দেশের জিডিপিতে রাখছেন বড় অবদান, কিন্তু তাদের এই পরিশ্রমের পেছনে লুকিয়ে আছে এক কঠিন বাস্তবতা ও বিপুল পরিমাণ ঋণের বোঝা। বিদেশের মাটিতে দিনের পর দিন ওভারটাইম করেও ঋণের চক্র থেকে বের হতে পারছেন না অনেক প্রবাসী বাংলাদেশি। 6 লাখ টাকা খরচ করে আসছি, 12 ঘন্টা কাজ করে আসে এখানে কাজ করতেছি। আমাদের বাসায় অর্থের প্রয়োজন, আইসি দেনা ধার দেনা করে আইসি। এখন কীভাবে ধার দেনা দিতে পারবো ওইটাই আমরা খুঁজতেছি, কিন্তু মালয়েশিয়া তো আসার জন্য মানুষ অনেক বেদিস। ঠিক আছে, মালয়েশিয়া খুব পরিস্থিতি খুব খারাপ। 12 ঘন্টা নাইট ডিউটি করে আসলাম, আয়া পরে এখন আবার যে লরিতে কাম করতেছি, ওভারটাইম করতেছি, যেহেতু 2 টাকা ইনকাম করে ফ্যামিলি দিতে পারি, নিজে একটু ভালো থাকতে পারি, কিন্তু শরীর দিকে দেই না, ফ্যামিলি দিকে দেই, যেহেতু ফ্যামিলি একটু ভালো থাকে। মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশি কর্মীদের বেতনের বড় অংশ চলে যায় ঋণের কিস্তি, খাওয়া এবং অন্যান্য খরচ মেটাতে। ফলে পরিবারকে আর্থিক সহায়তা দেয়া বা নিজেদের সঞ্চয় করার মতো কোনো টাকাই তাদের হাতে থাকে না। ওভারটাইম কাজ তাদের শারীরিক ও মানসিকভাবে অসুস্থ করে তোলে। বিদেশে এসে অনেকেই বুঝতে পারেন প্রতিশ্রুত বেতন ও সুযোগ সুবিধার সঙ্গে বাস্তবের কোনো মিল নেই। কম বেতন, অস্বাস্থ্যকর পরিবেশ আর অতিরিক্ত কাজের চাপ তাদের জীবনকে দুর্বিষহ করে তোলে। মোহাম্মদ আব্দুল কাদের, সময় সংবাদ, কুয়ালালামপুর, মালয়েশিয়া। শারদীয় দুর্গোৎসবের মহানবমীতে ভিড়ের সব রেকর্ড ভাঙল ভারতের কলকাতা। নগরীর উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম সব প্রান্তের চিত্র যেন এক। বিকেলে কিছু সময়ের বৃষ্টিতে ছন্দপতন হলেও সন্ধ্যা নামতেই আবারও মানুষ উপচে পড়ে প্রতিমা দর্শনে। বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য, ক্যামেরায় বিশ্বজিৎ দাস। মহানবমীর রাতে এই ভিড়কে মহাভিড় বলেই দাবি করছেন কলকাতার পুজোর আয়োজকরা। দুপুরের পর কলকাতার আকাশে কালো মেঘ ঢেকে গেলে অনেকেই ভেবেছিলেন শহর ভাসাবে বৃষ্টি, তবে হালকা বৃষ্টির পর আবারও স্বাভাবিক আবহে ফিরে আসে মহানগর। সাময়িক ছন্দপতন হলেও দর্শনার্থীর ঢল থামেনি, বরং সন্ধ্যের পর ক্রমশ বেড়েছে মানুষের আনাগোনা। উত্তর কলকাতার জগৎ মুখার্জি পার্ক ও কুমারটুলি সার্বজনীন ক্লাবের পূজায় ভিড় ছিল অনেক বেশি। জগৎ মুখার্জি পার্কের থিম কৃত্রিম বুদ্ধিমত্তা জানিয়ে বিশ্বজুড়ে আলোচনা। অন্যদিকে কুমারটুলি সার্বজনীনের থিমে ফুটিয়ে তোলা হয়েছে বাংলা সাহিত্যের রম্য রচয়িতা নারায়ণ দেবনাথের সৃষ্ট চরিত্র ও কাহিনী। ভীষণ পছন্দ সাউথ কলকাতা, অলরেডি আমরা ঘুরেছি কালকে ঘুরেছি মোহাম্মদ আলী পার্ক, সন্তোষ মিত্র স্কোয়ার আর কলেজ স্কোয়ার। শুধু কলকাতায় নয়, পশ্চিমবঙ্গ রাজ্য জুড়ে এবারের শারদোৎসবে প্রায় ৪৫,০০০ মণ্ডপে দুর্গাপূজার আয়োজন হয়েছে। শারদীয় দুর্গা উৎসবের এই চতুর্থতম মহানবমী ধর্মীয়ভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। একদিকে মহানবমীর মহাপুজো, অন্যদিকে মা আজই তার নিজ গৃহে কৈলাসে ফিরে যাওয়ার প্রস্তুতিও শুরু করেন, আর সে কারণেই চারিদিকে বেজে উঠেছে বিষাদের সুর। উত্তর কলকাতার জগৎ মুখার্জি পার্কের সামনে থেকে সুব্রত আচার্য, সময় সংবাদ। সংযুক্ত আরব আমিরাতে আড়ম্বরপূর্ণ আয়োজনে উদযাপিত হচ্ছে শারদীয় দুর্গোৎসব। এবার 10টি পূজা মণ্ডপে চলছে দেবীর আরাধনা। আবুধাবি, আল আইন, শারজা, আসমান আর ফুজিরার মণ্ডপগুলোতে হাজারো মানুষের অংশগ্রহণে উৎসবকে দিয়েছে সার্বজনীন রূপ। শিবলি আল সাদিকের রিপোর্ট।
বাংলাদেশ আর ভারতের বাইরে সংযুক্ত আরব আমিরাতেও এবার মহা ধুমধামে উদযাপিত হচ্ছে শারদীয় দুর্গোৎসব। প্রবাসী সনাতন ধর্মাবলম্বীরা আড়ম্বরপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে এই উৎসবকে তুলে ধরেছেন ভিন্ন মাত্রায়। আগে ঘরোয়া আঙ্গিকে সীমাবদ্ধ থাকলেও এখন তা পরিণত হয়েছে বৃহৎ উৎসবে। ষষ্ঠী থেকে শুরু হয়েছে দেবী আরাধনা। যারা পূজা দেখতে এখানে এসেছেন, মায়ের প্রার্থনা করতে এসেছেন এবং এই সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করতে এসেছেন, তাদেরকেও আমি ধন্যবাদ জানাই। বাংলাদেশের পূজা মণ্ডপগুলোতে আমরা যেভাবে যাই সেইভাবে আমরা এখানে দেখতে পাচ্ছি যে মানুষজন স্বতঃস্ফূর্তভাবে আনন্দঘন মুহূর্তে তাদের ধর্মীয় যে আচার সেটা পালন করছে। সবচেয়ে বড় আয়োজন হয়েছে আজমানে প্রবাসী সনাতনী ঐক্য পরিষদের উদ্যোগে। স্থানীয় উইনার স্পোর্টস ক্লাবের মিনি স্টেডিয়ামে বসেছে বিশাল পুজো মণ্ডপ। শুধু হিন্দু ধর্মাবলম্বী নয়, অন্যান্য সম্প্রদায়ের মানুষও হাজির হচ্ছেন সেখানে। উৎসব ঘিরে প্রতিদিন থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান আর মেলা, যেখানে বাংলাদেশের কৃষ্টি ও সংস্কৃতি স্থান পেয়েছে নানা উপস্থাপনায়। সবাই অনেক মজা করছে এখানে, আমরাও অনেক মজা করছি। আমাদের খুব ভালো লাগছে। আমাদের বাচ্চারা, বিশেষ করে আমাদের শিমুল দাদাকে অনেক অনেক ধন্যবাদ। পরিষদের পক্ষ থেকে দেশ বিদেশের সবাইকে জানাচ্ছি শারদীয় শুভেচ্ছা। আমরা চেষ্টা করছি প্রবাসী সনাতনী যারা আছে, আমাদের যে 12 মাসের 13 পার্বণ, সেই পুজোগুলি আমরা আমাদের পরবর্তী প্রজন্মকে আমাদের যে বাংলার যে সংস্কৃতি, কৃষ্টি, কালচার তারা যেন ভুলে না যায়, তারই একটা প্রয়াস। গরুর বুকে মানে যদি আপনারা অসাম্প্রদায়িক এক খণ্ড বাংলাদেশ খুঁজে পেতে চান, তাহলে আমি আহ্বান করবো সকলকে, আপনারা এখানে আসুন। এবার আবুধাবিতে একটি মণ্ডপে পূজা হচ্ছে, আলাইনে 3টি, ফুজিরায় 1টি, শারজায় 3টি আর আজমানে 2টি মণ্ডপে চলছে পূজা। দেশটির সরকার মণ্ডপগুলোতে সুষ্ঠুভাবে পূজা উদযাপনের জন্য প্রয়োজনীয় নিরাপত্তা ও সহযোগিতা দিচ্ছে। পাশাপাশি বাংলাদেশ মিশনের কর্মকর্তারাও প্রতিটি মণ্ডপে নজরদারি করছেন যাতে নির্বিঘ্নে উদযাপন সম্পন্ন হয়। শিবলি আল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। নানা আয়োজন ও ধর্মীয় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে পর্তুগালে উদযাপিত হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। রাজধানীর লিসবনে বাংলাদেশি হিন্দু কমিউনিটি ইন পর্তুগালের উদ্যোগে আয়োজিত এই উৎসবে অংশ নিতে পেরে উচ্ছ্বসিত প্রবাসী সনাতনীরা। তারিকুল হাসান আশিকের রিপোর্টে বিস্তারিত। ঢাকের তালে তালে শারদীয় দুর্গোৎসবের নানা আয়োজনে ব্যস্ত সময় পার করছে পর্তুগালে বসবাসরত বাংলাদেশি সনাতন ধর্মাবলম্বীরা। অভিভাবকদের সাথে প্রার্থনায় যোগ দিয়েছে শিশুরাও। প্রবাসী সনাতন ধর্মাবলম্বীদের সংগঠন বাংলাদেশি হিন্দু কমিউনিটি ইন পর্তুগালের আয়োজনে 5 দিনের দুর্গোৎসবের চতুর্থ দিন বুধবার ছিল মহানবমীর পূজা, অঞ্জলি ও প্রসাদ বিতরণ সহ নানা আনুষ্ঠানিকতা। প্রতিমার সাথে ছবি তোলার পাশাপাশি মহানবমীর নানা আনুষ্ঠানিকতায় অংশ নেন নানা বয়সের মানুষ। সাপ্তাহিক কর্মদিবস থাকায় কাজ সেরে পূজায় অংশ নেন তারা। সন্ধ্যা নামতেই লিসবনের পূজা মণ্ডপ পরিণত হয় প্রবাসী সনাতনীদের মিলন মেলায়। আমন্ত্রিত অতিথি হিসেবে অংশ নেন পর্তুগালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ডক্টর মাহফুজুল হক সহ বাংলাদেশ কমিউনিটির নেতৃত্ব স্থানীয় ব্যক্তিরা। দেশীয় আমেজে একসাথে পূজা উদযাপন করতে পেরে খুশি সবাই। আমরা লিসবন হিন্দু কমিউনিটি পর্তুগালে অনেক দূরে থেকেও দেশের আমেজে পুজো করছি। আমরা গত বছর থেকেই 5 দিন ব্যাপী আমাদের এই পূজা উৎসবটা উদযাপন করছি। যেহেতু আমরা বিদেশে আছি, লিসবনে, পর্তুগালে, এখানে এত বড় করে যদিও করা যাচ্ছে না, কিন্তু এজ এ একজন পুরোহিত হিসেবে আমি যথেষ্ট চেষ্টা করতেছি আমাদের কমিউনিটি বাংলাদেশি হিন্দু ভাই বোন যারা আছে সবাইকে নিয়ে যাতে আমরা প্রবাসের মাটিতে থেকেও বাংলার ঐতিহ্য, বাংলার স্মৃতি, বাংলার সংস্কৃতিকে প্রবাসে ছড়িয়ে ছিটিয়ে দিতে পারি। এবং আমরা সমর্থ হয়েছি এই বিদেশের মাটিতে ভারতী, নেপালি, পর্তুগিজ এবং অনেক ব্রাজিলিয়ানরাও আমাদের সাথে এসে এই দুর্গাপূজা উদযাপন করছেন। পর্তুগালে দুর্গোৎসবে ধর্মীয় আনুষ্ঠানিকতার পাশাপাশি প্রতিদিনই আছে সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নানা আয়োজন। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, লিসবন, পর্তুগাল। জার্মানিতেও জমে উঠেছে শারদীয় দুর্গোৎসব। দেশটির রাজধানী বার্লিন ছাড়াও বেশ কয়েকটি প্রদেশের বড় শহরে দেবী দর্শনে মণ্ডপ থেকে মণ্ডপে ভিড় করছেন দেবী ভক্তরা। জার্মানির বেশ কয়েকটি মণ্ডপ ঘুরে বিস্তারিত জানাচ্ছেন বিটু বড়ুয়া।
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবের চতুর্থ দিন নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে পালন করেছে জার্মানির সনাতন ধর্মাবলম্বীরা। বুধবার মহানবমীর দিনে রাজধানী বার্লিনের হিন্দু সোসাইটি ছাড়াও নগরীর আরও 3টি পূজা মণ্ডপে ভক্তদের ভিড় ছিল চোখে পড়ার মতো। এছাড়া ডুইসেলডর্ফ, ফ্রাঙ্কফুর্ট, হামবুর্গ সহ মিউনিখের মাতৃমন্দিরের হিন্দু ও সনাতন ধর্মাবলম্বীদের আয়োজনের কমতি ছিল না। নবমীর সকালে তর্পণে দুর্গার মহাস্নান, ষোড়শ উপাচারে পূজার পর সন্ধ্যায় দেবী দুর্গার মহা আরতি করা হয়, দেয়া হয় বলিদান। এদিন 108টি নীলপদ্মে পূজা দেয়া হয় দেবী দুর্গার পদতলে। পূজা শেষে যথারীতি অঞ্জলি নিবেদন শেষে করা হয় প্রসাদ বিতরণ। আমাদের বার্লিন হিন্দু সোসাইটি পক্ষ থেকে সবাইকে শারদীয় শুভেচ্ছা। এখানে আমরা সবাই একত্রিত হই, বিদেশে অনেক আনন্দ করি, নতুন বন্ধুদের সাথে পরিচিত হই। তোরে ডাকার মতো ডাকতে যদি পারি। প্রবাসী ও বাংলাদেশের মতো পঞ্জিকা মেনে শাস্ত্র মতে সন্ধি পূজা করা হয়। 108টি মাটির প্রদীপ জ্বালিয়ে ও 108টি পদ্মফুল নিবেদন করা হয় দেবীর চরণে। দেশটির দূর দূরান্ত থেকে মণ্ডপে পূজা দিতে পেরে খুশি প্রবাসীরা। প্রতিবারের মতো আমরা জার্মানিতে নবমী পূজা সব নিয়ম পালন করেছি এবং সন্ধি পূজা হয়েছে এখানে। আমরা সবার শান্তি কামনা করেছি, সবার মঙ্গল হোক, মা দুর্গার কাছে আমরা এই প্রার্থনাই করেছি। মহানবমীর সন্ধ্যায় পূজা শেষে বার্লিন সহ জার্মানির বিভিন্ন পূজা মণ্ডপের বিশেষ দিক ছিল বৈচিত্র্যময় সাংস্কৃতিক অনুষ্ঠানের বিশেষ আয়োজন। এ সময় কবিতা আবৃত্তি ছাড়াও সমবেত সঙ্গীত, নৃত্য ও ধর্মীয় গীতিনাট্য পরিবেশন করেন দেবী দুর্গার ভক্তরা। শুধু বাংলাদেশের নয়, বিশ্বের সকল মানুষ ধর্মের, মতের এবং বিশ্বাসের ঊর্ধ্বে উঠে একটি মানবিক, সাম্য এবং সম্প্রীতির পৃথিবী গড়বে এমন প্রত্যাশা দেবী ভক্তদের। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ইউএস বাংলা অ্যাসোসিয়েশনের আয়োজনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়েছে। অঙ্গরাজ্যের সান বার্নার্ডিনোর হিলটপে অনুষ্ঠিত অনুষ্ঠানে সিটি মেয়র হেলেন ট্রান, সাবেক মেয়র, কাউন্সিলম্যান সহ স্থানীয় জনপ্রতিনিধি ও প্রবাসী বাংলাদেশিরা অংশ নেন। বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক সহ অনেকে। বিশিষ্টজনদের প্রদান করা হয় সম্মাননা। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে শেষ হয় অনুষ্ঠান। আর্জেন্টিনায় আলোচিত 3 নারী হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে 2 জনকে পেরু থেকে গ্রেফতার করা হয়েছে। ওসারিওকে লিমার উত্তরাংশে একটি শপিং সেন্টারে বাইরে থেকে গ্রেফতার করা হয়। অপরদিকে ভালভার্দেকে আটক করা হয় দক্ষিণ লিমায়। আর্জেন্টিনার তদন্তকারীদের ধারণা ভালভার্দে এক মাদক চক্রের নেতা এবং 3 নারীকে হত্যার নির্দেশদাতা। নিহতদের ময়না তদন্তে দেখা যায় হত্যার আগে তাদের নির্যাতন করা হয়। ঘটনাটি মাদক চক্রের প্রতিশোধমূলক হামলা বলে ধারণা করছে পুলিশ। বাংলাদেশ আফগানিস্তান টি-20 সিরিজের খবর। এশিয়া কাপ ব্যর্থতা মাথায় নিয়ে সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ আফগানিস্তান। 2 দলেরই লক্ষ্য এখন থেকে ভুল শুধরে আসন্ন টি-20 বিশ্বকাপের জন্য সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া। শারজা আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় আজ রাত 9টায়। চ্যাম্পিয়ন হওয়ার জন্য যাচ্ছি। আশা দেখিয়েছি, এশিয়া কাপে আমরা ভালো করতে পারিনি, তো তাদের কাছে আসলে ক্ষমা চাওয়া ছাড়া তো এর চেয়ে বেশি আর কিছু বলার নেই। এশিয়া কাপ জয়ের লক্ষ্য থাকলেও সুপার 4-এই থামতে হয় বাংলাদেশকে। লিটনের পর এবার ক্ষমা চাইলেন আরেক অধিনায়ক জাকেরও। টাইগারদের মতো বুলিয়া উড়ানো এশিয়ার দ্বিতীয় সেরা টিম দাবি করা আফগানিস্তানের বিদায়টা হয়েছে গ্রুপ পর্ব থেকে। এবার এই 2 দল লড়বে টি-20 সিরিজে। এশিয়া কাপের ব্যর্থতা মাথায় নিয়েই শুরু হচ্ছে বাংলাদেশ আফগানিস্তান সিরিজ। তবে এবারের এশিয়া কাপের আগে টাইগারদের প্রস্তুতি বড় স্বপ্ন দেখিয়েছিল ভক্তদের। উড়িয়ে আনা হয়েছিল জুলিয়ান উডকে, তারপরও হয়নি প্রত্যাশা পূরণ। জাকেরের পারফরমেন্সও জন্ম দিয়েছে প্রশ্নের। শারজায় প্রথম ম্যাচের আগের সংবাদ সম্মেলনেও উঠে আসে সেই প্রসঙ্গ। কাজ তো অবশ্যই ভালো হয়েছে, এখন
আমরা ভালো ডেলিভার করতে পারি না, এখানে তো তার দোষ দেওয়ার কোনো মানে নেই। আমরা আমাদের কাজগুলো করছি, মাঠে যায় ব্যর্থ হলে যে আপনি কোচকে দোষ দিবেন কিংবা যে কাজগুলো করছি ওই কাজগুলোকে দোষ দেওয়ার কিছু নাই। আমরা মিস করছি, আমরা বাজে ব্যাটিং করছি, এটার রেসপন্সিবিলিটি আমাদেরই নিতে হবে। এশিয়া কাপেও ব্যাটারদের ব্যর্থতাই ভুগিয়েছে টাইগারদের। বিশ্বকাপের আগে যা বড় দুশ্চিন্তার কারণ। এই সিরিজে সেই সমস্যা শুধরে নেয়ার প্রত্যাশা টাইগার অধিনায়কের। আমাদের মূল প্ল্যান থাকবে যে আমরা অ্যাজ এ ব্যাটিং ইউনিট ভালো পারফরমেন্স করতে হবে, যেহেতু এশিয়া কাপে আমাদের ব্যাটিংয়ের জন্য আমাদের সাফার করতে হয়েছে, তো আমাদের ব্যাটিং ইউনিটটার দিকে সবচেয়ে বেশি মনোযোগ থাকবে। অন্যদিকে বাংলাদেশের সঙ্গে হেরিয়ে এশিয়া কাপের স্বপ্ন শেষ হয়ে গিয়েছিল আফগানিস্তানের। সেই আক্ষেপ এখনও পোড়াচ্ছে অধিনায়ক রশিদ খানকে। এই সিরিজেও বাংলাদেশকে বেশ সমীহ করছে আফগানরা, তবে তাদের কাছে জয় পরাজয়ের চেয়েও বিশ্বকাপের প্রস্তুতিটাই গুরুত্বপূর্ণ। আমরা এশিয়া কাপ হেরেছি, আমাদের অনেক ভালো প্রস্তুতি ছিল, কিন্তু এটাই খেলা। প্রতিটা ম্যাচের ভুল থেকেই শিক্ষা নিতে হয়, আর এই সিরিজ আমাদের জন্য অনেক বড় সুযোগ। আমি মনে করি এশিয়া কাপের পর এই সিরিজ বিশ্বকাপের মতো বড় ইভেন্টের জন্য আমাদের ভালো প্রস্তুতির মঞ্চ। সাইফ তাদের অন্যতম সেরা একজন ক্রিকেটার, ভালো একজন প্রতিভা খুঁজে বের করেছে বাংলাদেশ। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ হবে। সিরিজে ফলাফল নয়, চেষ্টা করব বিশ্বকাপের জন্য ভালো প্রস্তুতি নেয়ার। যদিও এই সিরিজে কিছুটা পিছিয়ে আছে টাইগাররা। পরিসংখ্যানে 13 বারের দেখায় 7 জয় রশিদ খানদের। এছাড়া এই শারজায় সবশেষ আরব আমিরাতের বিপক্ষে টি-20 সিরিজ হেরেছিল বাংলাদেশ। এদিকে স্কোয়াডে থেকেও ভিসা জটিলতায় প্রথম ম্যাচে খেলা হচ্ছে না সৌম্য সরকারের। তামিম হোসেন, সময় সংবাদ। নারী বিশ্বকাপের খবর। পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করতে যাচ্ছে বাংলাদেশ। প্রস্তুতি ম্যাচের জয়ে দারুণ ছন্দে আছে টাইগার্সরা। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিয়ে জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করতে প্রস্তুত বাংলাদেশ বলে জানিয়েছেন রাবিয়া খান। অন্যদিকে পাকিস্তানও চায় জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করতে। প্রেমাদাসা স্টেডিয়ামে দুই দলের ম্যাচটি মাঠে গড়াবে বাংলাদেশ সময় বিকেল 3:30টায়। মাঠে নামার আগে টাইগ্রেস শিবিরে দুঃসংবাদ। প্রধান কোচ সারোয়ার ইমরান মাইনর স্ট্রোক করে ভর্তি হতে হয়েছে হাসপাতালে, তবে আপাতত সুস্থ আছেন টাইগ্রেসদের গুরু। প্রয়োজনে তাকে দেশে নিয়ে আসার ব্যাপারেও প্রস্তুতি নিয়ে রেখেছে বোর্ড। তবে এসব চিন্তা একপাশে রেখে নামতে হচ্ছে বিশ্বকাপ মিশনে। প্রথম ম্যাচে নিগার সুলতানা জ্যোতিদের চেনা প্রতিপক্ষ। এই পাকিস্তানের বিপক্ষে জিতেই বিশ্বকাপের মূল পর্ব নিশ্চিত করেছে বাংলাদেশ। তাদের বিপক্ষে ম্যাচ দিয়েই বিশ্বকাপ মিশন শুরু করবে টাইগ্রেসরা। মাঠে নামার আগে আত্মবিশ্বাসী ফাহিমা রাবেয়ারা, কারণ মূল পর্বে আগে খেলা একমাত্র প্রস্তুতি ম্যাচে স্বাগতিক শ্রীলঙ্কাকে নাটকীয় ম্যাচে হারিয়েছে 1 রানের ব্যবধানে। তবে শ্রীলঙ্কার অতিরিক্ত গরম কিছুটা চিন্তার কারণ হলেও এরই মধ্যে বেশ কিছুদিন অনুশীলনের সুযোগে কন্ডিশনটা ভালোভাবেই মানিয়ে নিয়েছে বাংলাদেশ, জানিয়ে বেশ আত্মবিশ্বাসের কথাই শোনালেন স্পিনার রাবেয়া খান। বাংলাদেশের সাথে এখানকার ওয়েদারটা খুব বেশি পার্থক্য না, তো আমরা সবাই খুব ভালোভাবে প্র্যাকটিসটা এবং সবকিছু এনভায়রনমেন্ট সবকিছু মানিয়ে নিয়েছি এবং খুব আরামে, এবং আশা করি আমরা এই জিনিসটা এবং আমরা সবাই সবকিছু দিয়ে ভালোভাবে আগামীতে কালকে ম্যাচটা জয় করতে পারবো ইনশাআল্লাহ। দুই দলের খেলা সবশেষ 5 ম্যাচে ফলাফল 2টি করে জয়। একটি ম্যাচ টাই হলে সেই ম্যাচ সুপার ওভারে জিতে বাংলাদেশ। পরিসংখ্যানে এগিয়ে আছে টাইগ্রেসরাই। শারমিন আখতার, ফারজানা হক, সুবহানা মুস্তারি, নিগার সুলতানাদের উপর গুরুদায়িত্ব থাকবে ব্যাটিংয়ের। ফাহিমা, নাহিদা, রাবেয়ারা থাকবেন বোলিংয়ের দায়িত্বে। প্রেমাদাসার উইকেট স্পিন সহায়ক হওয়ায় স্পিন নির্ভর একাদশ হওয়ার সম্ভাবনা বেশি বাংলাদেশের। It is a good thing to play against Pakistan because we have played together for a long time and we know each other. And see, we just played them against in qualifiers, and we played bilateral series as well. So it could be a good contest. অন্যদিকে পাকিস্তানও প্রস্তুত সেরাটা দিয়ে শুভ সূচনা করতে। ভারতের সঙ্গে বৈরী সম্পর্কের কারণে বিশ্বকাপের সবগুলো ম্যাচ পাকিস্তান খেলবে শ্রীলঙ্কায়। সেই দিক থেকে কিছুটা সুবিধা পাবে সিদ্রা আমিনরা, কারণ ভ্রমণের ঝক্কি ঝামেলা পোহাতে হবে না তাদের। বাংলাদেশের সঙ্গে নিয়মিত ম্যাচ খেলার কারণে দুই দলের লড়াইটা জমজমাট হবে, সেটাই প্রত্যাশা। তারিক হাসান শিমুল, সময় সংবাদ। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচন নিয়ে অভিযোগের পাহাড়। পাতানো ভোট আয়োজনের অভিযোগ তুলে বিসিবি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তামিম ইকবাল। মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন ফাহিম সিনহা, ইসরাফিল খসরু, মির্জা ইয়াসির আব্বাস,
মীর হেলাল, রফিকুল ইসলাম বাবু ও মাসুদুজ্জামান সহ আলোচিত 15 জন। তামিম বলেন, এবারের বিসিবি নির্বাচন দেশের ক্রিকেটে কালো অধ্যায় হয়ে থাকবে। নির্বাচনী পরিবেশ নিয়ে প্রশ্ন তুলেছেন প্যানেলের অন্য সদস্যরাও। শেষ হয়েও হইল না শেষ। বিসিবি নির্বাচনের ধারাবাহিক নাটক এখন মেগা সিরিয়াল। মঙ্গলবার রাত থেকে যে গুঞ্জন, সেটাই সত্য হলো বুধবার সকালে। ছুটির দিন রাজধানীবাসী আড়মোড়া ভাঙার আগেই বিসিবিতে তামিম ইকবাল। তারপর একে একে আসতে থাকেন বিসিবি নির্বাচনে মনোনয়নপত্র কেনা প্রার্থীরা। ক্যাটাগরি 2 থেকে ক্লাব সংগঠকরা যেমন ছিলেন, তেমন ছিলেন ক্যাটাগরি 1-এর জেলা বিভাগ এবং ক্যাটাগরি 3-এর প্রার্থীরাও। উদ্দেশ্য সবার একটাই, সাজানো নির্বাচনে অংশ নেবেন না তারা। অবশেষে 2 ঘন্টা পর তফসিল অনুযায়ী প্রত্যাহারের সময় পার করে নামলেন তামিম। জানালেন সরে যাওয়ার কারণ। যখন যা মনে হচ্ছে তখন তা করা হচ্ছে, এটা আসলে ইলেকশন না, এটা ইলেকশন না। আর ক্রিকেটের সাথে জিনিসটা কোনো দিক থেকেই মানায় না। এটা হলো আমাদের একটা ওয়ে অফ প্রোটেস্ট, যে এখান থেকে এসে যে এই নোংরামির পার্ট আমরা থাকতে পারবো না। এখন পর্যন্ত 12 ক্লাব সহ 15 জন সরে গেছেন নির্বাচন থেকে, কিন্তু সংখ্যার হিসেবে যা নগণ্য। তামিমের দাবি, আরো অনেকেই প্রত্যাহার করতে চান, কিন্তু অদৃশ্য চাপে পারছেন না। এখানে আরো অনেকেই আজকে উইথড্র করতেন, তাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন ওয়েতে বোঝানো হয়েছে বা চাপ সৃষ্টি করা হয়েছে, তাদেরকে করে থামানো হয়েছে। এই ইলেকশন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জন্য একটা কালো দাগ হয়ে গেল। আর এই ইলেকশনের পার্টের সাথে যারা আছে, এরা আই এম শিওর তারাও বুঝতে পারেন যে ইলেকশনটা কোনো দিক থেকেই এটা একটা ইলেকশন ছিল না। তবে অন্যরা না আসলেও তামিমের ডাকে সাড়া দিয়ে সরে গেছেন বিএনপি নেতা মির্জা আব্বাসের ছেলে ইয়াসির আব্বাস, আমির মাহমুদ খসরুর ছেলে ইসরাফিল খসরু, বরকতুল্লাহ বুলুর সন্তান ওমর শরীফ মোহাম্মদ ইমরান এবং সালাউদ্দিনের ছেলে সাইদ ইব্রাহিম। সরকারের একটি গোষ্ঠী, পুরো সরকার আমি বলবো না, সরকারের ভেতর একটা গোষ্ঠী এখানে নগ্নভাবে হস্তক্ষেপ করছে। দ্যাট ইজ সামথিং সিভিয়ারলি রং। এখানে প্রপার ইলেকশন হওয়ার চান্সেস খুবই কম আমার মনে হলো। দিস ক্রিকেট পার্ট ইজ আওয়ার প্রাইড। এটাকে কোনো রকম অন্যদিকে কেউ যে ভাই নোংরামি বলে নিয়ে বলে, আমি যেখান থেকে ফিরত আসছি এরপর দেখার কিছু নাই। ক্রীড়া উপদেষ্টা যেহেতু এই ক্রীড়াঙ্গনের অভিভাবক, এই সমাধানটা কিন্তু উনিই করতে পারে, কিন্তু ইচ্ছা করলে। ঠিক আছে, এটা অন্য কোথাও গেলে কিন্তু আমাদের ক্রিকেটটাই ক্ষতিগ্রস্ত হবে। নির্বাচনের এই ডামাডোলে ক্রিকেটটা বরাবরই থেকেছে সবার চিন্তার বাইরে। তামিম তাই বলে গেলেন, বিসিবিতে নাকি হেরেই গেল ক্রিকেট। নিয়ন মুহাইমিন, সময় সংবাদ, ঢাকা। দুবাই এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাতেও হলো না সমাধান। কবে এশিয়া কাপের ট্রফি বুঝে পাবে চ্যাম্পিয়ন ভারত দল, তা নিয়ে সিদ্ধান্ত আসেনি এখনও। মিটিংয়ে ভার্চুয়ালি যোগ দেয়া বিসিসিআই সহ সভাপতি রাজীব শুক্লার সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে এসিসি সভাপতি মহসিন নাকভির। পিসিসিবির এই শীর্ষকর্তা বলে দিয়েছেন, সূর্যকুমারকে পাঠিয়ে ট্রফি নিতে হবে ভারতকে। এদিকে নাকভির বিরুদ্ধে আইসিসিতে অভিযোগের কথা ভাবছে বিসিসিআই। এশিয়া কাপ ইতিহাসের কলঙ্কজনক অধ্যায়েই লেখা থাকবে এবারের আসরের কথা। কূটনৈতিক রাজনৈতিক দ্বন্দ্বকে খেলার মাঠে টেনে এনে জঘন্য এক দৃষ্টান্ত তৈরি করল ভারত পাকিস্তান। জেন্টলম্যানস গেমের সৌজন্য জলাঞ্জলি দিয়ে হ্যান্ডশেক ও ম্যাচ রেফারি ইস্যুর মতো হাস্যকর সব কাণ্ড কারখানা দেখিয়েছে দুদেশের ক্রিকেট সংশ্লিষ্টরা। এরপর ম্যাচ চলাকালীন ইঙ্গিতপূর্ণ অঙ্গভঙ্গি, সেলিব্রেশন, প্রেস কনফারেন্সের রাজনৈতিক মন্তব্য কি করেনি তারা। আর ফাইনালের পর রীতিমতো কমেডি শো করেছে ভারত পাকিস্তান। এশিয়া কাপে চ্যাম্পিয়ন ইন্ডিয়া টিম গো ধরে বসে পাকিস্তানি কারো হাত থেকে ট্রফি নেবে না। পাকিস্তান বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভি, এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতিও, তিনি আরেক কাঠি সরেশ। ট্রফি না দিয়ে স্টেজ থেকে নামবেনই না। ঘণ্টাখানেক অপেক্ষার পর সেখান থেকে চলেই যান মহসিন। পরে নিয়ে যাওয়া হয় ট্রফিও, আর খালি হাতেই উদযাপন করে সূর্যকুমার যাদবের দল। এ নিয়ে ক্রিকেট বিশ্বে হাসাহাসি, সোশ্যাল মিডিয়ায় শত সহস্র ট্রল, মিমস। ক্রিকেটের সমৃদ্ধ ইতিহাস যে দুদেশের, তারাই কিনা এমন শিশুসুলভ আচরণ করছে, সমালোচনা সবখানে। তাতেও অবশ্য ভ্রুক্ষেপ নেই তাদের। ধারণা করা হচ্ছিল মঙ্গলবার এসিসির সভায় হয়তো সুন্দর একটা সমাধান হবে, কিন্তু কিসের কি হলো উল্টো। দুবাইয়ের মিটিংয়ে ভার্চুয়ালি যোগ দিয়েছিলেন ভারতীয় বোর্ডের প্রতিনিধি। জানা গেছে বিসিসিআই সহ সভাপতি রাজীব শুক্লার সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে এসিসি প্রধান মহসিন নাকভির। রাজীবের দাবি ছিল যাতে দ্রুত এশিয়া কাপের ট্রফি ভারতকে বুঝিয়ে দেওয়া হয়, কিন্তু গোয়ার্তমি করে নাকভি বলে দেন অধিনায়ক সূর্যকুমারকে পাঠিয়েই তা নিতে হবে। কোনো কোনো সূত্র বলছে ট্রফি এমিরেটস ক্রিকেট বোর্ডে জমা দেওয়া হয়েছে।
আরও জানা গেছে, আলোচ্য সূচিতে নেই জানিয়ে ওই বিষয়ে কথাই বলতে চাননি এসিসি প্রেসিডেন্ট। বিসিসিআই প্রতিনিধি আশিস শেলার বারবার বলার পর শিরোপাজয়ী ভারতকে অভিনন্দন জানান তিনি। তবে ট্রফি হস্তান্তরের বিষয়ে কোনো সমঝোতা হয়নি। এ নিয়ে ক্ষুব্ধ ভারতীয়রা। নাকভির বিরুদ্ধে আইসিসিতে অভিযোগ করার কথাও ভাবছে বিসিসিআই। অথচ এবছর চ্যাম্পিয়ন্স ট্রফিতে শুক্লা যখন পাকিস্তানে গিয়েছিলেন, নাকভির সঙ্গে তার ছবি রীতিমতো ঝড় তুলেছিল নেট দুনিয়ায়। ধারণা করা হচ্ছিল ভারত পাকিস্তানের সম্পর্কের বরফ হয়তো গলতে শুরু করেছে, কিন্তু 6 মাস যেতেই সে বন্ধুত্ব রূপ নিল শত্রুতায়। মাকসুম আলম খান, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। বিচার ছাড়া রাজনীতি করার সুযোগ নেই আওয়ামী লীগের, মন্তব্য বিএনপি নেতাদের। ফেব্রুয়ারিতে ভোট নিয়ে শঙ্কা, দলটিকে ফেরানোর চেষ্টা না মানার হুঁশিয়ারি এনসিপির। আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সম্ভাবনা নাকচ আইন উপদেষ্টার। সব বাধা উপেক্ষা করে ডক্টর ইউনূসের নেতৃত্বে ফেব্রুয়ারিতেই ভোট বললেন অ্যাটর্নি জেনারেল। যথাযথ প্রক্রিয়ায় ধ্বংস করা হচ্ছে না মেডিকেল বর্জ্য। নিরাপত্তা ঝুঁকিতে স্বাস্থ্যসেবার সঙ্গে জড়িতরা, দায়সারা ভাব হাসপাতাল ও সিটি কর্পোরেশনের। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে আজ শেষ হচ্ছে শারদীয় দুর্গোৎসব। মর্ত ছেড়ে কৈলাসে ফিরবেন দেবী, মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর। বিসর্জন ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা। এবং ইসরায়েলি বাধার মুখে সুমুদ ফ্লোটিলার নৌবহর, গ্রেটা থুনবার্গ সহ বিভিন্ন জাহাজের যাত্রী আটক। বিশ্বজুড়ে নিন্দার ঝড়, ইতালি, জার্মানি, গ্রিসে বিক্ষোভ। এই ছিল ভোরের সময়। সকালের সময়ের সঙ্গে থাকবেন মিসবাহুল আলিফ। ধন্যবাদ অর্জিতা। সকালের সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।